সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাদেরকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে লাইভটি দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে কথা বলার জন্য নিয়ে এসেছি আপনাদের সকলেরই সুপরিচিত আসলে গত 2024-এর 5ই সেপ্টেম্বরের সেই প্রেস ক্লাবের সামনের ঘটনার পর থেকে আপনারা সবাই অপূর্ব অপুকে চিনেন। যদিও সে এ পর্যন্ত কোনো লাইভে আসেনি বা কারোর সাথে কথা বলতে চাননি, এরপরও আমরা তাকে আজকে পেয়েছি। যেহেতু 13 তারিখ ঢাকাতে লকডাউন আছে সেই বিষয়ে এবং সে যে অ্যারেস্ট হয়েছিলেন প্রেস ক্লাবের সামনে থেকে, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা আজকে যে বিষয়ে কথা বলতে চাই, ডক্টর ইউনূসের শেষ খেলা শুরু। আপনারা জানেন যে গতকালকে আমরা নানান তথ্য আপনাদেরকে দিয়েছিলাম। গতকালকে বলেছিলাম যে ডক্টর ইউনূস বেশি দিন নেই, কারণ হচ্ছে ডিসেম্বর মাস, সামনের মাসটা হচ্ছে ডিসেম্বর মাসটা হচ্ছে বিজয়ের মাস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ বিদেশ থেকে যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে, সেখানে আজকের ভিডিওর মূল অংশ দেখে আসবো। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। প্রিয় দর্শক, চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে বিস্তারিত দেখে আসি। কিনা আমার এটা জানার খুব শখ। প্রথম প্রশ্ন আমার এটা। না 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 আমি আসলে আওয়ামী লীগের রাজনীতিতে কোনোভাবেই জড়িত ছিলাম না। আমি আওয়ামী লীগের আমি 5ই আগস্টের আগে আওয়ামী লীগের কোনো মিছিল মিটিংও জীবনে যাইনি, কোনো ধরনের মিছিল মিটিং এ যাইনি। আমি কোনোভাবে আওয়ামী লীগের কোনো কিছুর সাথে সম্পৃক্ত ছিলাম না, বাট আমি সাপোর্টার ছিলাম। আমি একটা সময় আওয়ামী লীগের কট্টর হেটার ছিলাম। আমি শেখ হাসিনাকে প্রচন্ড ঘৃণা করতাম 2018 সালের আগে। আমি তখন পলিটিক্স বুঝতাম না, রাজনীতি বুঝতাম না, কিন্তু আমি 17 সালের পর আমার রাজনীতিতে কৌতূহল জাগতে শুরু করছে 17 সালের শেষ দিকে। তখন আমি জ্ঞান অর্জন যত করি রাষ্ট্র সম্পর্কে, রাজনীতি সম্পর্কে, শেখ হাসিনা সম্পর্কে, মানে আমি যখন সত্যিকার অর্থেই মানে সত্যিটা জানতে পারছি, আমার তার প্রতি এত সম্মান জেগে গেছে যে আমি তার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত 18 সালের শুরুর দিকে। তো তারপর থেকে আমি ওনাকে প্রচন্ড ভালোবাসি। এরপর হচ্ছে আপনার 5ই আগস্ট আসলো, তারপরে আমি কি করেছি আপনারা দেখেছেন। তো এটা আসলে বিবেকের থেকে যাওয়া, আমার দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে তারা। জঙ্গি স্টাইলে যে তারা ক্ষমতা জবরদখল করেছে ষড়যন্ত্রের মাধ্যমে, তার অনেকগুলো প্রমাণ আপনারা দেখেছেন। কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব বলেছে যে আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম, যদি পুলিশ হত্যা না করতাম, তাহলে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। তো সে নিজেই ষড়যন্ত্রের কথা ফাঁস করে দিয়েছেন। এবং আপনারা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনিও আমেরিকাতে গিয়ে একটা সমাবেশে ওপেন বলে দিয়েছেন যে এটা দীর্ঘ 6 বছরে মাস্টার মাইন্ড দ্বারা পরিচালিত, এটা কোনো জনগণের সংগঠিত ছিল না, সেটা ক্লিয়ারলি বলে দিছে। তো আলহামদুলিল্লাহ, যারা কনফিউশন ছিলেন আপনাদের কনফিউশন দূর করে দিয়েছেন। আমরা বুঝতেছিলাম যেটা ষড়যন্ত্র, কিন্তু যারা কনফিউশন ছিলেন, যারা রাজনীতি গভীরভাবে বোঝেন না, আপনারা হয়তো কনফিউজ ছিলেন, কিন্তু এই বিষয়টা ডক্টর ইউনূসই ক্লিয়ার করে দিছে যে এটা তাদের মেকিং ছিল 6 বছরের পরিকল্পিত আন্দোলন। এখানে যে কি পরিমাণ টাকা ডিপ স্টেট থেকে আসছে, কোথা থেকে আসছে, এটা আমরা জানলে আপনারা জানেন না, ডক্টর ইউনূস এটা স্বীকার করে আপনাদের সহজ করে দিছে, আপনাদের জন্য উপকার করে দিছে। তো যাই হোক, ডক্টর ইউনূসকে আমি এই জন্য সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে এতগুলা মিথ্যের মধ্যেও কিছু সত্যি কথা তিনি বলে দিচ্ছেন মনের অজান্তেই, এই আর কি। তারপর আমি এগুলা দেখে আমার দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, মুক্তিযোদ্ধারা জায়গায় জায়গায় লাঞ্ছিত অপমানিত, আমি বুঝতেছিলাম দেশটা, যখন জ্ঞান অর্জন করছি, রাজনৈতিক জ্ঞান অর্জন করছি, আমি বুঝতে পারছিলাম যে দেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে, দেশ কোন দিকে যাচ্ছে। আমি নিজেও প্রেস ক্লাবে বলেছিলাম প্রথম বক্তব্য, যে আমি বলেছিলাম যে এই সমন্বয় আপনারা, আমি তোমাকে ওই জায়গায় আসছি যে তুমি নিজে বললা যে তুমি আওয়ামী লীগের সবচেয়ে বড় হেটার ছিলে। হঠাৎ করে এমন কি হলো যে প্রেস ক্লাবের সামনে ওই দিনের কি ঘটনা ঘটছিল, তুমি জেলে গেছো, পুরো বিষয়টাকে আমাদের একটু গুছাইয়া একটু সুন্দর করে বুঝিয়ে বলো টোটাল বিষয়টা, যে তুমি 5 তারিখে ওই দিন কেন হঠাৎ এরকম হইলো, জেলে তোমার সাথে কি কি হয়েছে, তোমার বাস্তব অভিজ্ঞতা, আওয়ামী লীগ নেতাকর্মীরা আসলে কি কষ্টে আছে এখন জেলের ভিতরে, এই বিষয়গুলো একটু বুঝিয়ে বলো আমাদেরকে। দেখেন, শুরুতেই বলি, আমি আসলে যেটা ক্লিয়ার করে দিচ্ছি, আমি আরো অনেক কথা, এটা ডিটেলস বলতে অনেক সময় লাগবে। আমি 2010-এর আগে আওয়ামী লীগকে মনে মনে ছোটবেলায় সাপোর্ট করতাম, তখন আওয়ামী লীগ নতুন ক্ষমতায় আসে। বাট আমি 10 সালের পর কিছু বিএনপি জামাতের লোকদের সাথে আমার পরিচয় হয়, তাদের কথায় তারা যেভাবে আমাকে ধর্ম দিয়ে, আমি একটু ব্যক্তিগতভাবে ধর্মগত পালন না করলেও
আমি মানসিকভাবে মনস্তাত্ত্বিকভাবে আমি খুবই ধর্মভীরু মানুষ। হয়তো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কিন্তু তার জন্য আমি অনুতপ্ত। হ্যাঁ, পড়ি আবার পড়ি না, কিন্তু আমি আমার মানসিকতা ধার্মিক। তা আমি তাদের ওই ধর্ম নিয়ে তারা যে সমস্ত আবেগপূর্ণ কথা বলে মানুষকে বিভ্রান্ত করে, আমিও কিন্তু বিভ্রান্ত হয়েছি তাদের সেই সমস্ত কথাগুলো। তো তখন থেকে আমি আওয়ামী লীগকে হেট করতে শুরু করি, প্রচন্ড ঘৃণা করতাম শেখ হাসিনাকে। আমার এরকম মনে হইতো যে আমি শেখ হাসিনা যখন মিডিয়াতে কথা বলতো আমার মনে হইতো যে সে মিথ্যা কথা বলতেছে। মানে তারা আমাকে যেভাবে ব্রেন ওয়াশ করছে, তা আমার মনে হইতো আমি শেখ হাসিনার চামড়াটা খুলে ফেলি। যেটা অনেস্টলি স্পিকিং, আমি এখন শেখ হাসিনাকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসি। আমার মা হয়তো আমার জন্য আল্লাহর রহমত, কিন্তু শেখ হাসিনা গোটা বাঙালি জাতির জন্য রহমত। এখন অনেকেই বলবে নিজের মা থেকেও বেশি ভালোবাসো, এই জন্য এই কথাটা ব্যাখ্যা দিয়ে দিছি। এই কারণে আমি শেখ হাসিনাকে বেশি ভালোবাসি, বেশি সম্মান করি। তিনি পুরা জাতির জন্য করতে পারেন, আর আমার মা শুধু আমার বা আমার ভাইদের জন্য আল্লাহর রহমত। শেখ হাসিনা পুরা বাঙালি জাতির জন্য রহমত। তো সে জায়গা থেকে আমি যখন জানতে পারি 2018 সালের 17 সালের শেষ দিকে আমি যখন রাজনৈতিক জ্ঞান অর্জন করা শুরু করি, শেখ হাসিনা সম্পর্কে জানি, তখনই আমি শেখ হাসিনার ভক্ত হয়ে গেছি। আমি তাকে নিজের মায়ের মতো সম্মান করি, ভালোবাসি। তো জেলে যাওয়ার যে বিষয়টা, আমি তারপর হচ্ছে আমি আমার বিবেকের তাড়না থেকে 18 সালের পর থেকে আমি আওয়ামী লীগ সমর্থক হয়ে গেছি। আমি 24 সালে কখনো মিছিল মিটিং এ যাইনি, কিন্তু 24 সালের এই ষড়যন্ত্র দেখে আমি বুঝতে পারছিলাম দেশটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে, পাকিস্তানের হাতের পুতুল হয়ে যাচ্ছে, পরাশক্তিদের হাতের পুতুল, মানে সব পরাশক্তি না, একটা পরাশক্তির হাতের পুতুলে পরিণত হয়েছে বাংলাদেশ। আপনারা দেখেন যে সেন্ট মার্টিন থেকে শুরু করে আমাদের দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলা এই পরাশক্তির কাছে দিয়ে দিচ্ছে, তাদের মিলিটারিরা বাংলাদেশে আনাগোনা বেড়ে গেছে। ইতিমধ্যে আপনারা সেটা দেখতে পেয়েছেন। তো এগুলা সুস্পষ্ট প্রমাণ এখন আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই সময় আমি বলেছিলাম, তখন সমন্বয়করা ছিল জাতির বীর সন্তান। আমি তখন বলেছিলাম যে এই সমন্বয়কদেরকে আজকে আপনারা বীর মনে করছেন, জাতির বীর সন্তান মনে করছেন। এরা ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল। আগামী 2-3 মাসে এদের এই সমন্বয়ক নামটা গালিতে পরিণত হবে। যেমন মির্জাপুর একটা সুন্দর একটা নাম, কিন্তু মির্জাপুর কর্মকাণ্ডে তার নামটা গালিতে পরিণত হয়েছে। এই সমন্বয়ক নামটা আগামী 3 মাসে গালিতে পরিণত হবে। তো আমার সেই বক্তব্যের পর 3 মাসও লাগে নাই, 2 মাসের পরেই আমি দেখি যে বিভিন্ন জায়গায় সমন্বয়কদেরকে ঝাঁটাপিটা করতেছে, তারা দেওয়াল টপকে প্রাণ বাঁচাচ্ছে, জনগণের পেদানি খেয়ে। তো এটা প্রমাণিত এখন সমন্বয়ক নামটা আপনারা জানেন। ইভেন তো আমি সেই সময় ডক্টর ইউনূস যে টাকা পাচার করছে আমেরিকাতে $12 বিলিয়ন, আমি সেই প্রশ্ন তুলেছিলাম। আমি ডক্টর ইউনূসকে সর্বপ্রথম আমি রাস্তায় দাঁড়িয়ে বলেছিলাম যে মিডিয়ার সামনে, ডক্টর ইউনূস অবৈধ, তার সাংবিধানিক কোনো বৈধতা নাই। শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনা পদত্যাগ করলেও প্রধানমন্ত্রী, পদত্যাগ না করলেও শেখ হাসিনাই প্রধানমন্ত্রী। আর এটা আমি সেই সময় বক্তব্যে বলেছিলাম। কারণ সংবিধান 51 ধারার 57 বলা হচ্ছে যে কোন প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে বা সংসদ কর্তৃক অপসারিত হয়, তাহলে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন করার আগ পর্যন্ত পূর্বের প্রধানমন্ত্রী তার পদে বহাল থাকবে। তো সেই সূত্রে শেখ হাসিনা পদত্যাগ করলেও এখনো সে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। সাংবিধানিক প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস অবৈধভাবে বসে আছে, তাদের সাংবিধানিক কোনো বৈধতা নাই। এটা আমি সেই সময় বলেছি। আজকে দেখেন ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের মবের স্বর্গরাজ্য, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস, নারীদের সম্মান নাই, বাংলাদেশের মানুষের নিরাপত্তা নাই, চুরি, ছিনতাই, হত্যা, গুম, লুটপাট, চাঁদাবাজি, লুণ্ঠন, মানে এই যে বাংলাদেশের যে বিশৃঙ্খল অবস্থা, এটা আমি তখনও বলেছিলাম যে বাংলাদেশ দিন দিন আরো বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে। আজকে সেটা আপনারা প্রমাণ দেখতে পাচ্ছেন এগুলা। আর সেই কারণেই আমি মানসিকভাবে আমি ভালো থাকতে পারি না। একজন দেশপ্রেমিক হিসেবে আমার দেশটা যখন ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে, আমি মানসিকভাবে ভালো থাকতে পারি না, আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। আর সেই আত্ম উপলব্ধি থেকে, বিবেক থেকেই আমি তখন মনে করেছিলাম যে আজকে যদি আমি প্রতিবাদ না করি, কালকে আমার সন্তানরা দর্শিত হবে। আমার মেয়ে আছে, একটা মেয়ে আছে আমার, সে দর্শিত হবে। আমি আমার সন্তানের দর্শিত মুখ দেখতে পারি না, আমি প্রয়োজনে মরে যাব প্রতিবাদ করে। আর আমি তখন দেখছিলাম যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই ভয়ে এদিক ওদিক ছুটাছুটি করছে, কিন্তু আমি জানি যে আওয়ামী লীগ যদি রুখে দাঁড়ায়, বাংলাদেশে শুধু এই বিএনপি জামাত না, পুরা আর্মি, বিডিআর, র্যাব, পুলিশ সবাই মিলে যদি আওয়ামী লীগকে দাবায় রাখতে চায়, আওয়ামী লীগ যদি সবাই ঐক্যবদ্ধ, আওয়ামী লীগ যদি রুখে দাঁড়ায়, কারোর বাবার হিম্মত নাই যে আওয়ামী লীগকে দাবিয়ে রাখবে। তো আমি এইটাই আমার মাথায় ছিল, যদি একজন শুরু করে পেছনে লক্ষ লক্ষ মানুষ শুরু করবে ইনশাল্লাহ। তো আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সফল করেছেন। আমি আল্লাহর কাছে নামাজ পড়ে আমি অনেক রাতে কান্নাকাটি করতাম, আল্লাহ আমাকে কবুল করেন, আমি যাতে কিছু করতে পারি, এই অন্যায়ের বিরুদ্ধে যাতে আমি কিছু করতে পারি।
তা আল্লাহ আমাকে এমন ভাবে কবুল করবে, এতটা কবুল করবে আমি স্বপ্নেও ভাবতে পারি নাই। আলহামদুলিল্লাহ, আমার এই প্রতিবাদটা কোটি কোটি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এই পরিমাণ যে মোটিভেট করবে। আমাকে অনেকে বলে অপূর্ব আমি তোমার এটা দেখে কাঁদছি, আবার কেউ বলে যে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে সেই বক্তব্য শুনে। আমরা আগে বাসা থেকে বেরোতাম না, ভিডিও শেয়ার করতে পর্যন্ত ভয় পাইতাম, আওয়ামী লীগের ভিডিও লাইক করতে ভয় পাইতাম, কিন্তু সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আমরা এখন আওয়ামী লীগের পক্ষে সরাসরি কথা বলি। আমরা এখন স্বপ্ন দেখি যে এই রাজাকারদেরকে আমরা প্রতিহত করে আবারও শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় বসাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি সফল। আমি সরি যে আমি একটু বেশি সময় নিয়ে নিচ্ছি, দুঃখিত। আপনার পরবর্তী প্রশ্ন করতে পারেন। না না, জেলখানার ভেতরে বা পুলিশ যখন তোমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল, তাদের ব্যবহার বা কি করেছে তোমার? সরি আমি হ্যাঁ আমি আপনার প্রশ্ন বুঝতে পারছি। হ্যাঁ, আমি আসলে যখন আমাকে টঙ্গিপাড়া আমাকে থানায় নিয়ে যায়, আসলে সব কথা বলা যায় না। তো অনেক পুলিশরা আমাকে রেসপেক্ট দেখাইছে যে ভাই আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু আমরা আসলে নিরুপায়, আমাদের চাকরি চলে যাবে যদি এই আপনার সাথে অন্যায় হচ্ছে আমরা জানি, কিন্তু আমাদের চাকরি এবং আমাদের শুধু চাকরি যাবে না, আমাদেরকেও জেলে ভরবে এবং আমাদের পরিবারদের হুমকি দামকি আছে। পুলিশদের উপর চাপ প্রয়োগ করছে। আজকে যারা পুলিশরা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অ্যারেস্ট করছে, তাদেরকে আপনারা মাথায় রাখবেন যে তাদেরকে চাপ প্রয়োগ করে করানো হচ্ছে। শুধুমাত্র তাদেরকে চাকরিচ্যুত করবে না, তাদেরকে একটা অজুহাত দিয়ে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে তাদেরকে জেলে ভরা হবে এবং তাদের পরিবারের উপর বিভিন্ন প্রকারের হামলা আসবে। এই সমস্ত হুমকি দামকি পুলিশদেরকে দেওয়া হচ্ছে। সেজন্য পুলিশরা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছে, পুলিশরা ইচ্ছাকৃত করছে না। প্রথম কথা হচ্ছে, আমি এটা ক্লিয়ার করে দিলাম। আর দ্বিতীয় কথা, তখন আমার তারা খুব রেসপেক্ট দেখাচ্ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। তো আমাকে জেলে দেওয়া হয়। তো জেলখানায় আসলে আমাদের প্রতিদিন সাক্ষাতের সুযোগ থাকলেও পূর্বে তারা 15 দিন পর পর একদিন সাক্ষাৎ করতে দেয়। ইভেন যদি 14 দিনের মাথায়ও পরিবার আসে, তাদেরকে দেখা করতে দেয় না। অনেক দূর দূরান্ত থেকে পরিবাররা অনেক কষ্ট করে আসে, কিন্তু দেখা করতে দেয় না একদিনের জন্য, একদিন কম হওয়ার কারণে। তারপর আমাদের এনআইডি কার্ড দিতে হয় পরিবারকে, এনআইডি কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, এই সমস্ত হ্যাসেল গুলা শুধুমাত্র আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে তাদের পরিবার দেখা করতে গেলে এই সমস্ত কাগজপত্র দিয়ে তারপর দেখা করতে হয়। তো এগুলো হচ্ছে এক ধরনের হ্যাসেল। তারপর আমাদেরকে একটা সেলের মধ্যে নির্দিষ্ট জায়গায় বন্দি করা রাখা হয়েছে। যদিও জেলখানায় শেখ হাসিনা আধুনিক জেল করছেন কেরানীগঞ্জে, সেখানে গান বাজনা সহ খেলাধুলার মাঠ থেকে শুরু করে জিম, মানে সব ধরনের ফ্যাসিলিটি আছে। দৈনন্দিন জীবনের সব ধরনের ফ্যাসিলিটি শেখ হাসিনা তৈরি করে গেছে, কিন্তু আমাদের বন্দী হিসাবে যে অধিকারটা ছিল, আমাদের সেই অধিকারটা তারা গল্প করেছে। আমাদের নির্দিষ্ট একটা জায়গার মধ্যে আমাদেরকে বন্দি করা হয়েছে। ইভেন আমাদেরকে কন্ডেম সেলে রাখছে, যেখানে ফাঁসির আসামিরা থাকে। আমাদেরকে অন্য 10 জন আসামিদের মতো রাখিনি, আমাদেরকে অনেক কষ্ট দিত তারা। আমরা ডাক্তার পাইতাম না ট্রিটমেন্টের জন্য। তো সপ্তাহে একদিন ডাক্তার আসলেও সামান্য কিছু সময় দিত। তো আমাদের এখানে হাজার হাজার আসামি, ডাক্তার 1 ঘন্টা সময়ে কতজন রোগীকে দেখতে পারে আপনারা আমাকে বলেন। আর জেলখানায় মানুষ যখন বন্দি অবস্থায় থাকে, তখন মানুষের স্বাভাবিক অবস্থা থেকে বেশি অসুস্থ হয়ে যায় শরীর। বন্দি অবস্থায় থাকি আমরা, হাঁটা চলা থাকে না, ডিপ্রেশনে থাকে, মানসিক কষ্টে থাকে, বিভিন্ন কারণে চুলকানি থেকে শুরু করে অনেক ছোটখাটো রোগ লেগেই থাকে সবারই কম বেশি। তো এই হাজার হাজার অসুস্থ রোগীদেরকে একজন ডাক্তার 2 ঘন্টা 1 ঘন্টা সময় দিয়ে কতটুকু চিকিৎসা করতে পারে? তা আমাদেরকে এরকম মানবতার জীবন যাপন করতে হয়েছে। ইভেন আমাদেরকে কন্ডেম সেলে রাখা হয়েছে, যেখানে ফাঁসির আসামিদেরকে রাখা হয়। আমার জাতির কাছে প্রশ্ন, আমরা কি ফাঁসির আসামি? আমরা দেশের স্বাধীনতা সপক্ষে সাপোর্ট করি বলে কি আমরা ফাঁসির আসামিদের সাথে থাকবো? তো যাই হোক, আমি জাতির কাছে প্রশ্ন রাখলাম, ভবিষ্যতে যারা বুদ্ধিজীবীরা আছেন, নীতি কথা বলেন, এখন নীতি কথা আমাদেরকে শুনান, মাথায় ভালো করে ঢুকাই রাখেন, ভবিষ্যতে দিন আসবে, তখন আপনাদের এই নীতি কথাও তখনও থাকা উচিত। সবসময় নিরপেক্ষ থাকবেন। এখন যদি নিরপেক্ষ থেকে থাকেন, ভবিষ্যতে এইভাবে নিরপেক্ষই থাকবেন। সরকারের পক্ষ কথা বললে, যদি অন্যায়ের পক্ষে কথা বললে যদি আপনারা নিরপেক্ষতা প্রমাণ করতে চান, তাহলে ভবিষ্যতেও আপনারা এইরকমই নিরপেক্ষ থাকেন। নাইলে কিন্তু আপনাদের নিরপেক্ষ না থাকলে আপনাদেরকে আইন তার সঠিক বিচার করবে। ধন্যবাদ অপু। অপু, আমাকে একটু বুঝিয়ে বলো যে 13 তারিখ আওয়ামী লীগ লকডাউন দিয়েছে। তুমি যেহেতু আগেই বলেছো যে তুমি আরেকটু আমি বলতে ভুলে গেছি।
ভাই 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 ভাই, আচ্ছা। আরেকটু হ্যাঁ একটা হ্যাঁ মিনিট বলো। ভাই, আমি ভুলে গেছি আর একটু বলার ছিল জেলখানা নিয়ে। ও, আমাদের এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে দুঃখজনক বিষয়, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে তারা আহ জামিন হয়ে গেলে, একটা মামলা জামিন হয়ে গেলে আরেকটা মামলা লাগাই দেয়, জেল গেটে গিয়ে তাকে সারা দিন বসায় রাখে। সকালে যদি জামিনের ডাক আসে, তাকে জেল গেটে নিয়ে যায়, অফিসে নিয়ে যায়। আহ, তাকে মানে বন্দিরা খুব খুশি হয়ে যায় তার জামিন হইলো। জেলখানা তো সবাই জামিনের জন্য উন্মুখ হয়ে থাকে, কখন জামিন হবে, কখন সে মুক্ত আকাশে ঘুরে বেড়াবে। তো যখন আরেকটা মামলা তাকে লাগাই দেয়, সন্ধ্যার দিকে তাকে এই সারাদিন বসায় রাখে এক জায়গায়, আহারে কষ্ট। সে ছটফট করে বাইরে যাওয়ার জন্য, অথচ তাকে আরেকটা মামলা দিয়ে আবারও জেলে ঢুকায়। আবারও তার জামিন হইলে এরকমও হয়েছে যে এইভাবে 5বার মামলা হয়েছে, 5বার তার জামিন হয়েছে, কিন্তু বেরোতে পারেনি, 5বারই মামলা দিয়ে আবার ঢুকাই দিছে। আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, জামিন তো হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক অধিকার, নাগরিক অধিকার, আমাদেরকে জামিন পর্যন্ত দেওয়া হচ্ছে না। ভবিষ্যতে আপনারা যেই মামলার 20 দিনে জামিন পাওয়ার কথা, 5 মাস পরে জামিন পাইলেও পরবর্তীতে আরেকটা মামলা লাগাই দেওয়া হয়। আমাকে যে অজ্ঞাত সন্দেহ মার্ডার যে মামলা দেওয়া হয়েছে, এই মামলায় বড়জোর আওয়ামী লীগ সরকারের সময় বা নর্মাল সংবিধান অনুযায়ী 20 দিনে 21 দিনে জামিন পাওয়ার কথা, আমি 4 মাস 20 দিন লাগছে আমাকে জামিন করাইতে। তো যাই হোক, এটা খুবই দুঃখের বিষয় যে আমাদের সাথে এরকম বৈষম্য করা হচ্ছে, অথচ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এত পরিমাণ ঢুকাচ্ছে, জেলখানায় জায়গা নাই দেখে মাদক মাদক চোরা কারবারি বিভিন্ন রকমের অপরাধীদেরকে জামিন দিয়ে জেলখানা খালি করতেছে শুধুমাত্র আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে রাখার জন্য। ইভেন আমাদেরকে খাবার কষ্ট, পানির কষ্ট, জেল কর্তৃপক্ষ কিন্তু এর জন্য দায়ী না। আমি তাদেরকে দায়ী করব না, কারণ জেল কর্তৃপক্ষ চায় আমাদেরকে ভালো রাখতে, তারাও আমাদের প্রতি সহনশীল। কিন্তু উপর থেকে যখন নির্দেশনা আসে তখন তাদের হাত বাঁধা। সবাই চাকরি করে, সবার পরিবারের জন্য বেতন না থাকলে, বেতন না পাইলে তার পরিবার চলবে না, তারা তখন আমাদের উপর নির্যাতন, বিভিন্ন নিপীড়ন চালাতে বাধ্য হয়। অনেক লং হিস্টোরি, এই অনেক অনেক কষ্ট করে জেলে থাকতে হয় আমাদের। অন্য 10টা আসামির মতো আমরা থাকতে পারি না, আমাদেরকে বিভিন্ন প্রকার মানসিক কষ্ট রাখা হয়, চাপে রাখা হয়। তো যাই হোক, এগুলা মনে থাকবে, এগুলা মনে রাখা হবে, এগুলার বিচার বাংলার জমিনে বাংলাদেশের জনগণ করবে, বাংলাদেশের আদালত করবে ইনশাআল্লাহ। ভাই তুমি যেহেতু আগেই বলছো যে তুমি সরাসরি আওয়ামী লীগের সাথে জড়িত ছিল না, কিন্তু এখন আওয়ামী লীগকে ভালোবাসো বা এখন জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসো, আমার একটা প্রশ্ন, 13 তারিখ যে লকডাউনটা ডাকা হইলো, আওয়ামী লীগ যে লকডাউন ডেকেছে, এই লকডাউন বা এই অবরোধটাকে তুমি আসলে কিভাবে দেখো? তুমি ব্যক্তিগতভাবে একজন সাধারণ পাবলিক হিসাবে তুমি এটাকে কিভাবে দেখো? দেখুন, এটা খুবই দরকার ছিল। আওয়ামী লীগের এটা 13 তারিখের পরিকল্পনা না, এটা সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, সম্ভবত নেটওয়ার্কের কারণে একটু প্রবলেম করছে, আপনার সাথে থাকুন, নেটওয়ার্কটা ফিরে আসলেই আবার আসবে। আমরা উপর নেটওয়ার্কটা চালু করার চেষ্টা করছি, একটু সাথে থাকুন আপনারা। হ্যাঁ, উপর নেটওয়ার্কটা চলে গেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, উপর নেটওয়ার্ক প্রবলেমের কারণে, তোমার নেটওয়ার্ক প্রবলেম করতেছে মনে হয়। হ্যাঁ, আবার ঢুকো কাইটা। হ্যাঁ হ্যাঁ, তোমার নেটে আবার ঢুকে যাও। ওকে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, নেটওয়ার্ক সমস্যার কারণেই আসলে সে কাট হয়ে গেছে, আবারও ঢুকছে। আপনারা কয়েকটা সেকেন্ড অপেক্ষা করুন, আমরা খুব দ্রুতই তাকে আবার পেয়ে যাব। সে আবারও ঢুকছে। তার নেটওয়ার্কে জয়েন নেওয়ার চেষ্টা করছে, আপনি একটু ধৈর্য ধরে পাশে থাকুন প্লিজ। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, অপু আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনি শুরু করেন।
হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে হ্যাঁ, পাচ্ছেন তো? আমি শুনতে পাচ্ছি। ওই যে লকডাউনটার ব্যাপারে কথা বলছিলাম আমরা, এটার কিভাবে দেখছেন? হ্যাঁ, আচ্ছা, আমি শুরুর দিক থেকে বলি। নেটের প্রবলেম ছিল। আসলে এই লকডাউনটা আসলে ডাকা খুবই দরকার ছিল। জননেত্রী শেখ হাসিনা এই লকডাউনটা ডেকেছেন। আহ, এটা জাহাঙ্গীর কবির নানক এটা ঘোষণাপত্র পাঠ করেছেন। আজকে বাংলাদেশের জনগণ উন্মুখ হয়ে আছে কখন জননেত্রী শেখ হাসিনা একটা ডিক্লেয়ার দিবেন, তারা আন্দোলনে অংশগ্রহণ করবে সাধারণ জনগণ। কারণ আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই আমরা আগেই ভালো ছিলাম, রিক্সাওয়ালা থেকে শুরু করে সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ আজ একই জোয়ারে গা ভাসাচ্ছে, একই কথাই বলছে যে আমরা আগেই ভালো ছিলাম, আমরা জননেত্রী শেখ হাসিনাকে চাই। আর শেখ হাসিনা কখন কর্মসূচি দিবে জনগণ মুখিয়ে ছিল। আর সেই কারণে দীর্ঘদিন থেকে বাংলাদেশের জনগণ চাইছে শেখ হাসিনাকে যে আপনি ঘোষণা দেন, আপনি আমাদেরকে ডাক দেন, আমরা আসি, আমরা একটা মিছিল মিটিং এর আয়োজন করেন, বা আপনি হরতাল দেন, আমরা পালন করব। জনগণ বারবার বলছিল জননেত্রী শেখ হাসিনা জনগণের আহ্বানে সাড়া দিয়ে তখন তিনি নির্দেশ দিয়েছেন যে হ্যাঁ, এখন কর্মসূচি দেওয়া যায়। আর গত 14 মাসে দেশের অর্থনীতি ধ্বংস, 50 লাখ লোক বেকার হয়েছে, দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করে দেওয়া হচ্ছে। ডক্টর ইউনূসের ষড়যন্ত্রে আজকে বাংলাদেশের গরিব মানুষ না খেতে পেয়ে কান্নাকাটি, বাংলাদেশের সর্বস্তরে আজকে দুঃখ দুর্দশা, চুরি চিন্তাই, হত্যা, গুম, লুটপাট, চাঁদাবাজি, ধর্ষণ, নারীদের নিরাপত্তা নাই, মানুষের জানমালের নিরাপত্তা নাই, ইন্ডাস্ট্রির নিরাপত্তা নাই, শ্রমিকদের নিরাপত্তা নাই। তো বাংলাদেশের জনগণ অতিষ্ঠ হয়ে শেখ হাসিনাকে বারবার চাইছে এবং জনগণ শেখ হাসিনার কাছে বারবার আহ্বান জানাচ্ছে যে আপনি কর্মসূচি দেন, আমরা বাস্তবায়ন করব। এই ইউনূসকে হটিয়ে বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হবে। বাংলাদেশের যে বহির্বিশ্বে যে ইমেজ ধ্বংস হয়েছে, বাংলাদেশকে আজকে বহির্বিশ্বে রেড অ্যালার্ট কান্ট্রি হিসেবে সবাই গণ্য করছে। ইথিওপিয়ার মতো একটা গরিব দেশ বাংলাদেশের পাসপোর্ট দেখে তারা নাক ছিটকায়। আমাদের অবস্থানটা কোথায় চলে গেল? আজকে ডক্টর ইউনূস আপনার নোবেল দেখিয়ে দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন। এখন আপনার নোবেল দুয়ে পানি যারা ডক্টর ইউনূসকে চাইছিলেন, এই রাজাকারের বাচ্চাদেরকে বলছি আজকে ওই নোবেল দুই আপনারা পানি খান। আমরা নোবেল দুই পানি খেতে চাই না, জনগণ চায় না। জনগণ জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তারা জঙ্গি মুক্ত বাংলাদেশ চায়, তারা শান্তির বাংলাদেশ চায়, তারা অর্থনীতিতে সমৃদ্ধ বাংলাদেশ চায়। সেই কারণে আজকে জনগণের ডাকে সাড়া দিয়ে নেত্রী নির্দেশ দিয়েছে, 13 তারিখ লকডাউন ঘোষণা করেছেন জাহাঙ্গীর কবির নানক ভাই। তো আমরা ইনশাল্লাহ জনগণ ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে এই লকডাউন সফল হবে ইনশাল্লাহ। আমার কাছে অনেকেই মেসেজ দিচ্ছে। একজন বোন আমাকে বলেছে যে ভাই, আমার 6 মাসের শিশুকে নিয়ে আমি রাস্তায় নেমে যাব। তা আমি সবার কাছে বলতে চাই, যারা মনে করছেন যে আপনারা ঘরে বসে থাকবেন এবং কেউ নামলে আপনারা নামবেন, আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা মাথায় রাখেন যে 6 মাসের শিশু নিয়ে যদি ওই মা নেমে যেতে পারে, বাংলাদেশের অন্যান্য 10টা কোটি কোটি শিশুদেরকে, ভবিষ্যৎ প্রজন্মকে বাংলাদেশ সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে আমরা প্রয়োজনে আজকে আত্মত্যাগ করব, প্রয়োজনে জীবন দিব, রক্ত লাগলে রক্ত দেবো, প্রয়োজনে জীবন দিব, তবে এ দেশকে ধ্বংস হতে দিব না ইনশাআল্লাহ। তো সবাই ওই বোনের মতো ঐক্যবদ্ধভাবে সবাই নামতে বদ্ধপরিকর। ইনশাআল্লাহ আমরা আগামী 13 তারিখ যুদ্ধ ঘোষণা করব। যারা এই দেশটাকে ধ্বংস করতে চায়, জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি আমরা ইনশাআল্লাহ। আমরা আমাদের কর্মসূচি সফল করবো ইনশাআল্লাহ। এই কর্মসূচিটা কি শান্তিপূর্ণ করা হবে নাকি, মানে আপনাদের কি প্ল্যান বা তোমাদের কি প্ল্যান? শান্তিপূর্ণ কর্মসূচি এই লকডাউনটা? দেখেন, আওয়ামী লীগ বরাবরই শান্তিপূর্ণ কর্মসূচিতে অভ্যস্ত। আমরা, আপনারা ইতিপূর্বে দেখেছেন যে আমরা মিছিল মিটিং যাই করেছি শান্তিপূর্ণ ভাবেই করেছি, কিন্তু তারা আমাদেরকে শান্তিপূর্ণ কোনো আন্দোলন করতে দিচ্ছে না। তারা বিএনপি জামাতের মব সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিচ্ছে, তারা লাঠি ছোটা নিয়ে আমাদের ধানমন্ডি 32 নম্বরে 15 আগস্ট আমরা জাতির পিতাকে সম্মান জানাতে পারলাম না। আমরা জানাচ্ছি রিকশাওয়ালারা পর্যন্ত চলে গিয়েছে, তাদেরকে এই মব সন্ত্রাসীরা তাদের গায়ে তাদেরকে হেনস্থা করেছে। তো যাই হোক, সেই কারণে ওরা শান্তিপূর্ণভাবে আমাদেরকে কোনো কিছুই করতে দিবে না, এটা আমরা ভালো করেই জানি। তো আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব ঠিক, কিন্তু কেউ যদি বাধা দিতে আসে, যদি কেউ গুলি করতে আসে আমার ভাইদের উপর,
আমরা তার পাল্টা ব্যবস্থা করে রেখেছি। আপনারা আমাদেরকে যেই ভাষায় কথা বলবেন আমরা সেই ভাষায় জবাব দিতে প্রস্তুত। আমাদের আলাদা টিম থাকবে। আপনাদের এই আমাদের ভাইদের উপর হামলা হইলে আমরা যেইভাবে হামলা করবেন সেইভাবেই আমরা প্রতি উত্তর করব। আমরা আপনাদেরকে পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত। আর আমাদের সাধারণ জনগণ নামবে, শান্তিপূর্ণ আন্দোলন করবে। কেউ যদি এটাকে অশান্তির দিকে নিয়ে দিতে চান তাহলে এর পরিণাম ভালো হবে না, মনে রাখবেন। তো আমরা প্রস্তুত, জনগণ প্রস্তুত, বাংলাদেশের জনগণ মুখিয়ে আছে। বাংলাদেশের জনগণ আপনাকে প্রতিহত করবে। আপনাদের এই ষড়যন্ত্র বেশি দিন টিকবে না, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে মাটি ও মানুষের দল। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগের জন্ম। কোন পরশক্তির তাবেদারি করে না, ক্ষমতায় বসে রাষ্ট্রের টাকা দিয়ে কিংস পার্টি, রয়্যালস পার্টি আওয়ামী লীগ না। আওয়ামী লীগ হচ্ছে মাটি ও মানুষের দল। বাংলাদেশের জনগণের অধিকারের আন্দোলন রক্ষায় আন্দোলন করে করে আজকে এই পর্যন্ত আওয়ামী লীগ আসছে। আওয়ামী লীগকে পাকিস্তানিরা 2 বার নিষিদ্ধ করেছে, তার পরিণাম দেখেন, বাংলাদেশের জন্ম হয়েছে। এইবার আপনারাও নিষিদ্ধ করেছেন, এইবার রাজাকার মুক্ত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। অপু, তুমি কি মনে করো যে ঢাকা সিটির যে সাধারণ জনগণ আছে, আমাদের মা বোনরা আছে, সকলেই কি 13 তারিখ নেমে আসা উচিত রাস্তায়? তুমি কি মনে করো? আমি বুঝাতে চাচ্ছি যে ঢাকা সিটিতে তো লক্ষ লক্ষ লোকের অধিবাস, প্রায় 2 কোটি লোক। সাধারণ জনগণ কি 13 তারিখে নিজের পরিবার পরিজন নিয়ে রাস্তায় নেমে আসবে? তারা কি জাতীয় সঙ্গীত গেয়ে প্রতিবাদ জানাবে? এই ধরনের কিছু? সাধারণ মানুষই তো আমাদেরকে ডাকতেছে। সাধারণ মানুষ না হইলে দেখেন আওয়ামী লীগকে তারা যেভাবে প্রতিহত করছে, কিভাবে আওয়ামী লীগ মিছিল মিটিং করে। অপু, তোমার কথাটা একটু ক্লিয়ার করো, শোনা যাচ্ছে না, কথাগুলো শোনা যাচ্ছে না। না, এখনো খুব কম শোনা যাচ্ছে, একটু যদি ক্লিয়ার করতে পারো মাইক্রোফোনটা দিয়ে। খুব খুব স্লো শোনা যাচ্ছে। সম্ভবত হেডফোনটা খুলে ফেলে যদি কথা বলো তাহলে মনে হয় আরো জোরে শোনা যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, একটু অপেক্ষা করুন, নেটওয়ার্ক প্রবলেমের কারণে আসলে শোনা যাচ্ছে না। নেটওয়ার্ক প্রবলেমের কারণে শোনা যাচ্ছে না, কারণ অপূর্ব অপু যে জায়গা থেকে আমাদের সাথে কথা বলছেন খুব রিস্ক নিয়ে কথা বলছেন, নেটওয়ার্ক সমস্যা আছে। একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, আবার ফিরছে অপূর্ব অপু। ক্যামেরা অফ হয়ে গেছে। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? সাউন্ড একদম শোনা যাচ্ছে না, নাহলে কেটে ঢুকেন আবার। হ্যাঁ ভাই, লাইন কাটছো তো, আবার ঢুকো। হয় এই যে এমনিতে কথা বলতে সমস্যা হয় না, ওইটাতে এত সমস্যা কেন? ওইটাতে না, এটা হচ্ছে যে তোমার হেডফোনের কারণে সমস্যা হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, এখন অনেকটা ক্লিয়ার। আচ্ছা, প্রশ্নটা কি ছিল আমি ভুলে গেছি, সরি। প্রশ্নটা ছিল যে তোমরা কি মনে করো ঢাকা শহরের আম জনসাধারণ যা আছে
সকলে 13 তারিখ নরমালি রাস্তায় নেমে আসা দরকার এবং প্রয়োজনে জাতীয় সঙ্গীত গেয়ে প্রতিবাদ করা প্রয়োজন কিনা? না না, এটা অবশ্যই আমাদের জাতীয় সঙ্গীত আমরা গাইবো। তারা তো চাইবেই যে জাতীয় সঙ্গীতকে ব্যান করে দিতে, কারণ তাদের কাছ থেকে আমরা এটার বেশি আশা করি না। কারণ হচ্ছে তারা তো পাকিস্তানিদের প্রেতাত্মা, তারা তো রাজাকারের বংশধর, উত্তরসূরি। তো তারা তো বাংলাদেশে শুধু সুযোগ পেলে তারা ক্ষমতায় একটু স্থায়ীভাবে বসতে পারলে আওয়ামী লীগকে দুর্বল করতে পারে, তারা বাংলাদেশের নাম পর্যন্ত চেঞ্জ করে ফেলতে চায় তারা। তো সেটা আমরা কখনোই হতে দিব না। জাতীয় সঙ্গীতে কেউ হাত দিতে পারবে না। আমরা সাধারণ জনগণ আজকে আন্দোলনে নামবে, লক্ষ লক্ষ মানুষ জড়ো হবে ইনশাল্লাহ ঢাকাতে। তাদের যত পরিকল্পনা আছে, তাদের যত ষড়যন্ত্র আছে, সবকিছু জনগণ ব্যর্থ করে দিবে। জনগণ আন্দোলনে নেমে যাবে, জনগণ শান্তিপূর্ণ আন্দোলন করবে ইনশাল্লাহ। আর কেউ যদি, বারবার বলছি, কেউ যদি জনগণের শান্তিপূর্ণ আন্দোলনে যদি কেউ বাধাগ্রস্ত করেন, কেউ যদি অশান্তি সৃষ্টি করার বিন্দু মাত্র চেষ্টা করেন, তাহলে জনগণ তা রুখে দিবে, মনে রাখবেন। জনগণ প্রতিহত করবে আপনাদেরকে। আপনারা যেই ভাষায় আমাদের সাথে কথা বলবেন, আমরাও সেম ভাষায় আপনাদের সাথে কথা বলবো। অনেক হইছে, অনেক ধৈর্য ধরছি। গত 15 মাসে আমাদের আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে মামলা দিয়ে জেলে ঢুকিয়েছেন। আমাদের লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর বাড়ি জ্বালিয়েছেন, লুটপাট করেছেন, ব্যবসা বাণিজ্য সবকিছু ধ্বংস করে তাদেরকে সর্বশান্ত করছেন। দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা আর ঘরে বসে থাকবে না এবং বাংলাদেশের জনগণ আর ঘরে বসে থাকবে না। কারণ বাংলাদেশের রুটি রুজি, জনগণের রুটি রুজি বন্ধ হয়ে গেছে। 50 লাখ লোক গার্মেন্টস এর শ্রমিকরা বেকার হয়ে গেছে। আজকে সেই বেকার শ্রমিক কি করবে? তারা কিন্তু এই অন্যায় মেনে নিবে না, তারা কিন্তু ঘরে বসে থাকবে না। তারা যখন সন্তানকে খাবার এনে দিতে পারে না, তখন তাদের এমনিতেই বেঁচে থাকার স্বপ্ন নষ্ট হয়ে যায়। তারা আর বেঁচে থাকার স্বপ্ন দেখে না। তখন তারা একটাই কথা মাথায় রাখে যে হয় রাজাকার মুক্ত বাংলাদেশ করব, এই বিনদেশি শকুন দালালদেরকে বাংলাদেশ থেকে নির্মূল করব, আর না হয় নিজে জীবন দিয়ে মরে যাব। কিন্তু অন্য কোনো অপশন নাই। তো ইনশাল্লাহ জনগণ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন গড়ে তুলবে ইনশাল্লাহ। আমরা জনগণ দীর্ঘ সময় থেকে অপেক্ষা করছে কখন শেখ হাসিনা অনুমতি দিবে। আজকে শেখ হাসিনা অনুমতি দিয়ে দিয়েছেন। ইনশাল্লাহ এখন থেকে আন্দোলন শুরু। অপু, অনেকে কমেন্টস করতেছে যে তারা ঢাকায় আছে বা অনেকে আসতে চাচ্ছে। এখন তোমার মতামত কি? সকলে কি ঢাকায় আসার দরকার, নাকি যারা পারবে না তারা তার এলাকায় থেকে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করবে? না, অবশ্যই যাদের ঢাকা আসার সুযোগ আছে অবশ্যই আসার চেষ্টা করবেন। যাদের সুযোগ কম তারাও আসার চেষ্টা করবেন। কিন্তু যদি নাই পারেন একান্তভাবে, আপনারা যে যার এলাকায় আপনারা মিছিল মিটিং করবেন, শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তুলবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার শান্তিপূর্ণ আন্দোলনে কেউ যদি বাধা দিতে আসে, আর ছাড় দেওয়া যাবে না। আমরা অনেক ছাড় দিয়েছি, এইবার তাদের ভাষায় কথা বলতে হবে। কারণ যারা যেই ভাষা বুঝে তাদেরকে সেই ভাষায় কথা বলতে হবে তাদের সাথে। এখন চায়নাদের সাথে তো আমি বাংলা ভাষায় কথা বললে তারা বুঝবে না। চায়নাদের সাথে চাইনিজ ভাষায় কথা বলতে হবে অথবা ইংলিশে কথা বলতে হবে। তো ভদ্রতার ভাষা অভদ্র লোকদের সাথে সবসময় ভদ্র ভাষা দিয়ে কথা বললে চলবে না, তারা দুর্বল মনে করে। তো তাদেরকে উপযুক্ত ভাবে বোঝাতে গেলে তারা যেই ভাষা বোঝে সেই ভাষাই আমরা এখন ইউজ করবো ইনশাআল্লাহ। অপু, আমার মনে হয় যেন এই আন্দোলনটাকে বিএনপি সবচেয়ে বেশি ভয় পাচ্ছে। তার কারণ আমার নাম অপূর্ব। অপূর্ব, হ্যাঁ, বিএনপি সবচেয়ে বেশি ভয় পাচ্ছে, তার কারণটা কি? আমার যেমন হচ্ছে বিএনপি সবচেয়ে বেশি আতঙ্কগ্রস্ত। দেখেন, তুমি কিছু বলবা এই বিষয়ে? কারণ তারাই তো সবচাইতে বেশি লুটপাট করছে। হ্যাঁ, শুধু বিএনপি না, শুধু বিএনপি না, এক আওয়ামী লীগ ছাড়া এনটি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, স্বাধীনতা বিরোধী যারা আছে প্রত্যেকেই এখন ভয় পাচ্ছে। তাদের রাতের ঘুম হয় না। শেখ হাসিনা একটা বিবৃতি দেয় আর তাদের রাতের ঘুম হারাম হয়ে যায়। কারণ তারা যে পরিমাণ লুটপাট করছে, বাংলাদেশের জনগণ তাদেরকে এখন আর সমর্থন করছে না। 5ই আগস্টের আগে একটু একটু করলেও তারা বুঝে গেছে যে এটা তাদের ষড়যন্ত্র ছিল। আজকে বাংলাদেশকে তারা কি উপহার দিচ্ছে? জঙ্গি, মব সন্ত্রাস, লুটপাট, চাঁদাবাজি, হ্যাঁ, ধর্ষণ, এই সমস্ত গুলাই তারা জাতিকে উপহার দিচ্ছে। আজকে বহির্বিশ্বে বাংলাদেশি জনগণের কোনো সম্মান নাই। যারা প্রবাসে আছেন তারা জানেন যে বাংলাদেশকে আজকে পৃথিবীর সব দেশেই রেড অ্যালার্ট কান্ট্রি হিসেবে দেখছে। তো আজকে বাংলাদেশের জনগণ বুঝে গেছে তাদের এই ষড়যন্ত্র। এখন বাংলাদেশের জনগণ তাদেরকে আর বিশ্বাস করছে না, সাপোর্ট দিচ্ছে না। সেই জন্য তারা এখন ভয় পাচ্ছে যে জনগণও তো তাদের পাশে নাই। এখন তারা কিছু কিছু বিএনপি জামাতের লোক বলার চেষ্টা করে আওয়ামী লীগ
আসলে এই করবে সেই করবে, তারা আওয়ামী লীগ কিছু করতে পারবে না। আরে তোমরা যদি আওয়ামী লীগকে ভয়ই না পাও, আওয়ামী লীগ যদি কিছুই না হয়, আওয়ামী লীগের তো এখন ক্ষমতা নাই, তাহলে তাদেরকে তো তোমার ভয় পাওয়ার কিচ্ছু নাই। জনগণ যদি আওয়ামী লীগের পক্ষে না থাকতো তাহলে তোমরা আওয়ামী লীগকে এত ভয় পাও কেন? তোমাদের কেন ক্ষমতায় থেকে সব দলের ঐক্যের প্রয়োজন হয়? তোমরা কেন ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাও সবাইকে? কারণ তোমরা ভালো করেই জানো আওয়ামী লীগের হ্যাডমটা কি, আওয়ামী লীগের শক্তিটা কোথায়। আওয়ামী লীগের শক্তি হচ্ছে বাংলাদেশের মাটি ও মানুষ। আওয়ামী লীগের শিকড় হচ্ছে বাংলাদেশের জনগণ, যারা কোনো পরাশক্তির তাবেদারি করে না। তারা একবার যদি খেপে যায়, তারা আপনাদেরকে এতদিন সময় দিছে, সুযোগ দিছে, কিন্তু তাদের ধৈর্যের বাঁধ এখন ভেঙে যাচ্ছে। খুব শীঘ্রই তারা মাঠে নামবে আগামী 13 তারিখে ইনশাল্লাহ। আগামী 10 তারিখ থেকে আমাদের মিছিল মিটিং শুরু হয়ে যাবে, কর্মসূচি শুরু হয়ে যাবে। আপনারা দেখবেন যে জনগণের স্বতঃস্ফূর্ততা, কিন্তু তারা এটা নস্যাৎ করতে চাইবে, তারা জনগণকে ভয়ভীতি দেখাতে চাবে, কিন্তু বাংলাদেশের জনগণ সেটা আর মেনে নিবে না ইনশাআল্লাহ। আপনারা খুব শীঘ্রই দেখবেন যে এই ইউনূসের পতন ঘটে গেছে। অপেক্ষায় থাকেন, জননেত্রী শেখ হাসিনা বেশি দিন নাই, খুব শীঘ্রই বাংলাদেশে আসবে। এই জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলবো, আপনারা আগামী 13 তারিখের যে কর্মসূচি, এইটা যদি সফল করতে পারেন, এটা ইনশাল্লাহ সফল হবে হবে হবে। সকলে ঐক্যবদ্ধভাবে মাঠে নামেন, দেখেন শেখ হাসিনা খুব শীঘ্রই আসার ডিক্লার দিয়ে দিবে। তো যাই হোক, এটাই ছিল কথা। ধন্যবাদ হ্যাঁ, অপু। আর কোনো প্রশ্ন থাকলে আমরা করতে পারেন। লাইভের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তবে আমার কাছে এই মুহূর্তে যেই নিউজটা আছে সেটা হচ্ছে যে, দেখো আমি যেহেতু এখানে এক সময় সিএনএন এর হয়ে কাজ করতাম, আমি ফ্রান্সে সিএনএন এর কাজ করতাম, সেখানে আমার অনেক বন্ধু বান্ধব আছে। এফপি অ্যাসোসিয়েট প্রেস থেকে যেটা নিউজ পেয়েছি, অলরেডি আজকে 30 জন সাংবাদিক ঢুকছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে 30 জন সাংবাদিক ঢুকছে ঢাকায় 13 তারিখ ইয়ে করতে, কভার করতে। এখন এটা তার মানে এটা ক্যামেরার সামনে থাকবে সবকিছু। এখন তুমি কি তোমার শেষ বক্তব্য হিসেবে আওয়ামী লীগ, তৃণমূল বা টোটাল দেশের জনগণকে কিছু বলতে চাও কিনা? তোমার ওই কথার পর আমরা লাইভটা শেষ। না না, এটা অবশ্যই। হ্যাঁ, এই আসলে আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম যে শুধু কতজনের কথা বলছেন আমি অ্যামাউন্টটা ভুলে গেছি, তবে এর থেকে অসংখ্য গুণ বেশি, অনেক বেশি আসবে। এটা তো শুধু লিস্টেড, এর বাইরেও পৃথিবীর বিভিন্ন দেশের সাংবাদিকরা এখানে থাকবে। এই ইউনূসকে আসলে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ ভোটবিহীন অবৈধভাবে অগণতান্ত্রিক একটা সরকার ষড়যন্ত্রের মধ্য দিয়ে আসছে, সে নিজেই স্বীকার করে ফেলছে। আজকে দেখেন, একটা পৃথিবীতে একটা দেশ ছাড়া, ওই একটা পরাশক্তি ছাড়া যাদেরকে সে সেন্ট মার্টিন দিয়েছে, তারাই তাকে সাপোর্ট দিচ্ছে। পৃথিবীর সব দেশ আজকে ডক্টর ইউনূসকে প্রত্যাখ্যান করছে। আপনারা দেখেন, ফ্রান্সে গিয়ে সেই ইমানুয়েল ম্যাক্রোর সাথে দেখা করতে পারেন নাই, তিনি ইতালিতে গেছেন। যেই দেশেই যান, ওই দেশের কূটনীতিক একবারে অন্তত ছোটখাটো কোনো কর্মকর্তা, কোনো পররাষ্ট্র মন্ত্রী পর্যন্ত আসে না, ইভেন ওই দেশের সাংবাদিক পর্যন্ত তার নিউজ করতে আসে না, তার সেটা রাষ্ট্রীয় সফর ছিল নাকি। তো এইটাতেই প্রমাণ হয় সে কতটা অপমানিত, কতটা বহির্বিশ্বের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। তো তার পায়ের নিচে মাটি সরে গেছে। আর সেই কারণে আপনারা দেখবেন, আমি একটু বাড়তি করে বলি, কথা বলে গেছিলাম, এখন বলছি যে উপদেষ্টা নাহিদ বলেছিল যে অনেক উপদেষ্টারাই ডিসেম্বরের আগে তারা পদত্যাগ করতে চায়। ডিসেম্বরের আগে কেন? কারণ আওয়ামী লীগ ডিসেম্বরে আন্দোলন তীব্র থেকে তীব্র করবে আর তার গদি লড়ে যাবে, এটা তারা ভালো করেই জানে। এখানে আমাদেরকে পৃথিবীর সব দেশই কম বেশি সহযোগিতা করছে আওয়ামী লীগকে, তাদের সাংবাদিকরা থাকবে সেখানে, জাতিসংঘের একটা নজর থাকবে। ইতিমধ্যে আপনারা অনেক রকমের নিউজ দেখছেন, তো এগুলা ইনশাল্লাহ থাকবে। আন্তর্জাতিকভাবে আমরা দেখাতে চাই যে তারা আমাদের ভাই বোনদের উপর, জনগণের উপর, জনগণ যখন এই ইউনূসকে চায় না, আওয়ামী লীগের নেতা কর্মী এবং বাংলাদেশের জনগণ যখন আন্দোলন করতে চায়, তারা যে পরিমাণ মব সন্ত্রাস করে, এগুলা বহির্বিশ্ব দেখেছে। তারা এখন তাদের সাংবাদিক থেকে শুরু করে তারা নিজেরাই এখন মনোযোগ দিচ্ছে এই ইস্যুটাকে কেন্দ্র করে। কারণ বাংলাদেশে যে পরিমাণ মানবতা বিরোধী কাজ চলছে, অগণতান্ত্রিক একটা সরকার এসে অবৈধভাবে বাংলাদেশে জঙ্গি হামলা, মানে জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত করছে, এটা শুধু বাংলাদেশের জন্য না, এটা পৃথিবীর নিরাপত্তার জন্য একটা হুমকি তৈরি হয়ে গেছে। এজন্য আন্তর্জাতিক বিশ্ব এখন আওয়ামী লীগকে সাপোর্ট করতে শুরু করেছে। কারণ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি এখনো পদত্যাগ করেননি। তিনি সাংবিধানিক এবং ইন্টারন্যাশনাল আইন মেনে সবসময় রাষ্ট্র পরিচালনা করতেন। অথচ ডক্টর ইউনূস, তার কোনো আইনের কোনো বালাই নাই, কোনো কিছু তোয়াক্কা তিনি করছেন না, তিনি বাংলাদেশটাকে বিক্রি করে দিচ্ছেন।
ক্ষমতায় থাকার জন্য। তার কত বড় লোভ! এই সেন্ট মার্টিনের জন্য সে মানে ক্ষমতার জন্য সেন্ট মার্টিন দিয়ে দিছে, এই সেন্ট মার্টিন, এবং সে চিটাং বন্দর দিয়ে দিয়েছে, ভাবা যায়? তারপরে মানে এখানে চিটাং যে সেক্স এক্সিট দিছে, সে মায়ানমারের মানে সে মানবতার নামে তাদেরকে নাকি মায়ানমারের, ওদের নাকি এত মানবতা হয়েছে, তাদের খাদ্য টাদ্য সাপ্লাই দিবে রোহিঙ্গাদেরকে, হ্যাঁ, আমাদের চিটাং কক্সবাজার বর্ডার দিয়ে। তো সেখান দিয়ে যে তারা অস্ত্র দিবে না, তার কি গ্যারান্টি? আর আমেরিকা কি মানবতার নামে কি আমেরিকার অস্ত্র দেয়, নাকি তারা মানবতা দেখায়? এটা আপনারা ভালো করে জানেন। আন্তর্জাতিক একটা কূটনীতিতে কথা আছে যে আমেরিকা যার বন্ধু হয় তার শত্রুর অভাব হয় না। তো যাই হোক, তো আজকে সেই আমেরিকাকে তিনি বাংলাদেশে ডেকে এনেছেন তার ক্ষমতা লোভে, ক্ষমতার খায়েশের জন্য তিনি বাংলাদেশের সম্পদ আজকে বিদেশি শকুনদের কাছে বিক্রি করে দিচ্ছে। একবার ভাবেন, এই পার্বত্য অঞ্চল যদি অশান্তি হয়, একবার ভাবেন এই পার্বত্য অঞ্চল যদি অশান্তি সৃষ্টি হয়, এই বন্দর দিয়ে যদি অস্ত্র রোহিঙ্গাদের হাতে দেয়, কি অবস্থা হবে? এখনই রোহিঙ্গারা আমাদের বাঙালিদেরকে ধরে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি করছে। কক্সবাজার উখিয়ার বাঙালি জনগণ আজ কোণঠাসা হয়ে গেছে, তারা অতিষ্ঠ এই রোহিঙ্গাদের জ্বালায়। ভাবেন একবার, এই চিটাং বন্দর ব্যবহার করে যদি অস্ত্র দিয়ে রোহিঙ্গাদের হাতে দিয়ে দেয়, বাংলাদেশটা কি আর বাংলাদেশ থাকবে? এই বাংলাদেশের পার্বত্য অঞ্চল ভারতের কিছু অংশ এবং মায়ানমারের একটা অংশ নিয়ে তারা জুমল্যান্ড নামক একটা রাষ্ট্র বানাতে চায়, খ্রিস্টান রাষ্ট্র। তো আমাদের দেশটা কি ভেঙে যাবে? আমরা কি সেটা হতে দিতে পারি? এই পার্বত্য অঞ্চলে যে যখন অস্ত্র দিয়ে বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে, তখন সবকিছু আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, আমাদের পার্বত্য অঞ্চল হাতছাড়া হয়ে যাবে। এটা জাতির জন্য কত বড় দুঃখজনক একটা বিষয়। দেশের কত বড় সম্পদ তিনি আমেরিকা হাতে দিয়ে দিচ্ছেন এই ডক্টর ইউনূস তার ক্ষমতার লোভে। তো সেই কারণে এটা চীনও চাইবে না, তখন চীন এই অঞ্চলটাকে তখন যুদ্ধ করবে। চীনের বিরুদ্ধে যে সমস্ত প্রক্সি গুলাকে অস্ত্র দিবে আমেরিকা, তাদের বিরুদ্ধে আবার চীন অ্যাকশন নিবে, তখন আমাদের এই অঞ্চলটা হবে যুদ্ধক্ষেত্র, আমাদের দেশটা হবে যুদ্ধক্ষেত্র। আপনি ভাবেন তো, চট্টগ্রাম যদি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়, আপনি আমদানি রপ্তানি কোন দিক দিয়ে করবেন? চিটাগাং আমাদের বাণিজ্য শহর, হ্যাঁ, বাণিজ্যের রাজধানী হচ্ছে চিটাগাং। তো আপনি চিটাগাং যদি ধ্বংস হয়ে যায়, বাংলাদেশের মানুষ এমনিতেই আজকে অর্থনৈতিক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কালকে তো কোনো কিছু আপনি ইম্পোর্ট করেও আনতে পারবেন না, বিদেশ থেকে ডলার থাকবে না, আপনার দেশের অর্থনীতি ধ্বংস। যদি বিদেশ থেকে ভিক্ষাও দেয়, খাদ্য যদি ভিক্ষাও দেয়, আপনি বন্দর যদি না থাকে, যদি বন্দর উড়িয়ে দেয়, আপনি কিভাবে বাংলাদেশের মূল ভূখণ্ডে আপনি খাদ্য আনবেন, বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী আনবেন? তো আজকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য এই ডক্টর ইউনূস হুমকি, এই জঙ্গি বাহিনী হুমকি, সেজন্য পৃথিবীর বিভিন্ন দেশ গণতান্ত্রিক সরকার হিসেবে আওয়ামী লীগকে আইনগতভাবে সহায়তা করবে। হ্যালো, শেখ হাসিনার ক্ষমতা বুঝে দেওয়ার জন্য, কারণ শেখ হাসিনার মতো একজন নিরাপদ সরকার যিনি পৃথিবীর মানবতা সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা শুনছিলেন আমাদের অপুর কথা। আমাদের লাইভটি আসলে শেষ পর্যায়ে এবং শেষ মুহূর্তে ওনার নেটওয়ার্ক আবারও হারিয়ে ফেলেছি আমরা। তো আমরা আশা রাখি যে 13 তারিখের লকডাউন বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবেই পালন করবে, এবং আমরা আজকের এই শোটি হয়তো এই মুহূর্তে এখান থেকে বিদায় নেব। পরবর্তী শোতে আসছেন মেজর আখতারুজ্জামান, যিনি বিএনপির সংসদ সদস্য। তাদেরকে উজ্জীবিত করার জন্য যা করার ফরিদ ভাই করছেন। সেলুট ফরিদ ভাই আপনাকে। ফরিদ ভাই, আপনার কাছে কি তথ্য রয়েছে আগামী 13 তারিখ বিষয়ে? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। এবং অনেকেই দেখলাম আপনার এখানে কমেন্টস করেছে আমি কেন আসলে আমি অসুস্থ, সেই জন্য আসতে পারিনি বলে দুঃখিত। হয়তো 2-1 দিনের মধ্যে আবার আগের মতোই নিয়মিত হয়ে যাব। যেটা আপনি বললেন যে আমার কাছে যতটুকু তথ্য আছে, একটু আগেও আমি সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের, যিনি সাংগঠনিক সম্পাদক জনাব এস এম কামাল সাহেবের সাথে লাইভে ছিলাম, সেখানেও কিছু কথা হলো। এছাড়াও ব্যক্তিগতভাবে সাধারণ কর্মীদের কাছেও আমি কিছু শুনেছি। আর আপনি জানেন যে বিশেষ বিশেষ জায়গা থেকে তথ্য আসে, সেগুলো উল্লেখ করা যাচ্ছে না সূত্রগুলো সঙ্গত কারণেই। আমার যতদূর মনে হয় 13 তারিখে খুবই খুবই মানে ইউনূস সরকারের জন্য
বিপজ্জনক অবস্থা তৈরি হবে 13 তারিখ, এত কোনো সন্দেহ নেই। আর আপনি যেটা বললেন যে এই যে শিক্ষকেরা আসছে, আপনি ঠিকই বলেছেন, এই শিক্ষকেরা তো সবাই তো শিক্ষক না, এই শিক্ষকের মধ্যে অর্ধেকই কিন্তু আওয়ামী লীগ, এটা সবাই জানে। আর আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ কোথায় নাই, এটাই ঠিক, যে আওয়ামী লীগ নাই, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, যে আওয়ামী লীগ কোথায় নাই। কেউ যদি বলে যে আওয়ামী লীগ কোথায় নাই, এটাই বড় প্রশ্ন ভালো হয়, যে কোথায় আছে সেটা না, যে আওয়ামী লীগ কোথায় নাই এই প্রশ্ন করতে হবে। যদিও মিডিয়াতে আওয়ামী লীগকে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে, মিডিয়াতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, শুধু মিডিয়াতে আওয়ামী লীগ নিষিদ্ধ করে নাই, আওয়ামী লীগের পক্ষে কোনো ব্যক্তি কথা বললে, মুক্তিযুদ্ধের পক্ষে কোনো ব্যক্তি কথা বললে তাকে টিভিতে নেওয়াই হয় না, নিতে দেওয়া হয় না, বা নিচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি, কথাই বলতে দেয় না। এমনকি যারা বিশেষ করে কলিমুল্লাহ স্যার, পান্না ভাই, লতিফ সিদ্দিকী, এরা কিছু মানুষ শুধুমাত্র তাদের পছন্দের সরকার এটা, তারা এই 5ই আগস্টের তথাকথিত আন্দোলনে যুক্ত ছিলেন, তারপরে শুধু মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার কারণে তাদেরকে গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছে। আপনি জানেন যে কলিমুল্লাহ স্যার, অধ্যাপক শেখ নাজমুল কার্জন স্যার, তারপর এদেরকে, পান্না ভাই, এদের গ্রেপ্তার করে রাখা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই এবং আশু মুক্তি কামনা করি। আপনি যেটা বললেন যে এখানে ওই জায়গায় একটু ফরিদ ভাই, যে আপনারা দেখেন এই সরকার মানে কতটুকু নির্মম। লতিফ সিদ্দিকী এবং সাংবাদিক পান্নাকে কিন্তু হাইকোর্টে জামিন দিয়েছে, সেই জামিন মানে আবার সরকার পক্ষের উকিল গিয়ে আবার চেম্বার জজে গিয়ে এটাকে আপিল করে, এটাকে মানে আপিল করেছেন এর বিরুদ্ধে, যার ফলে মতো মানুষ এবং পান্নার মতো মানুষ, সাংবাদিক, যিনি শেখ হাসিনার বিরুদ্ধে কথা লিখছিল, লড়াই করছিল, তাদের কিন্তু আজকে মুক্তি হচ্ছে না। সরকারের কোনো কাজ নেই। ফজলুর রশিদ মানে একজন সাংবাদিক, উনি মানে সেদিনের টক শোতে বলতেছেন এই মানে সরকারের কোনো কাজ নেই। লতিফ সিদ্দিকী এবং পান্না এরা কি ডক্টর ইউনূসকে মানে বের হয়ে কি এরা কি ক্ষমতাতে সরিয়ে দিবে? ভাবটা এরকম যে বেরোতে দেওয়া যাবে না। কি বলবেন এই বিষয়ে? এরা আসলে যত মানে এরা মুক্তিযুদ্ধের পক্ষের কোনো শব্দ উচ্চারণ করতেই রাজি না, উচ্চারণ করতে দিতে রাজি না। তারা মনে করে যে এতে তাদের ক্ষমতা খতরেমে চলে যায়। আসলে তাই, কারণ এরা তো মুক্তিযুদ্ধ বিরোধী, সুতরাং এদের কাছে তো মুক্তিযুদ্ধ শব্দটা উচ্চারণ করলে মনে করে তাদের ক্ষমতা চলে যায়, সেই জন্য এদের বিরোধিতা করছে। আপনি যেটা বলেন এটা আমি জানতাম না, যে আবার আপিল করে তাদের বের হতে দেয় নাই, আমি বিস্মিত হয়ে গেলাম। আসলে বিস্মিত হওয়ার কিছুই নাই, কারণ হলো যে সরকার এখন ক্ষমতায় আছে এবং যারাই সরকারকে ক্ষমতায় টিকে রেখেছে তারা তো সকলে মুক্তিযুদ্ধ বিরোধী, সুতরাং মুক্তিযুদ্ধের পক্ষে কেউ কথা বললে তাকে তো এইভাবে আটকে ফেলবে, এটাই স্বাভাবিক। তবে এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি না, শুধু আমরা প্রতিরোধ করব, আমরা বিরোধিতা করব, কোনো সন্দেহ নাই, এটা নিন্দা জানিয়ে আমরা ক্ষান্ত থাকবো না। আপনি যেটা বললেন যে 13 তারিখ না, শুধু 13 তারিখ আপনি দেখেন জামাতের এক নেতা আজকে বলেছে যে তারা 54 বছরের প্রতিশোধ নেবে এই ফেব্রুয়ারি মাসে। কত বড় দুঃসাহস তাদের, কত বড় দুঃসাহস! মানে চরি পে চরি ফেরবি সিনা জুরি। মানে এরা একদিকে বলে যে তারা 48 সাল থেকে, মানে তারা বলে না মুক্তিযুদ্ধে ভুল করেছে ক্ষমা চায়, বলে 47 সাল থেকে আজকে 25 সাল পর্যন্ত যত ভুল হয়েছে আমরা ক্ষমা চাই। মানে বদমাইশটা দেখেন এদের আসলে ভেতরে এক বাইরে আরেক। এরা তো জামাত, হেফাজত, নিজামে ইসলাম, মুসলিম লীগ, এরা তো বাংলাদেশের স্বাধীনতাকে ধারণ করে না, বাংলাদেশকে এরা ধারণ করে না। সুতরাং এরা এই কথাটা মুখ ফসকে না, সরাসরি মানুষের সামনে এসে বলে দিয়েছে। কারণ আপনি যত অভিনয় করেন, কতক্ষণ অভিনয় করবে, সত্য তো প্রকাশ হবেই। কারণ অপরাধী তার অপরাধের চিহ্ন কোথাও না কোথাও রেখে যাবেই, আমরা সেটা দেখতে পাচ্ছি। আমরা কি দেখলাম যে তারা বলতেছে 54 বছরের প্রতিশোধ নেবে ফেব্রুয়ারিতে এই তাদের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে। এই দাঁড়িপাল্লা আবার বাটপারি দেখেন আপনি। ইদানিং এরা তো আগে বললো হিন্দুদের সনাতন ধর্মের দুর্গাপূজা শুভেচ্ছা জানালে কাফের হয়ে যায়, এখন তারা কি স্লোগান দেয়? সেখানে তো যায়, মন্দিরে যায়, সেখানে তারা কীর্তন পাঠ করে, কীর্তন শোনায়, গীতা পাঠ করে, তারা সেখানে বিভিন্ন বেদের মন্ত্র উচ্চারণ করে, আবার দেখলাম সেখানে গিয়ে তারা খাওয়া দাওয়া করে। সর্বশেষ তারা যে স্লোগান দিয়েছে যে হরে কৃষ্ণ হরি বল, কি দাঁড়িপাল্লা টেনে তোল, এই স্লোগান তারা দিচ্ছে। তো এরা তো যে কোনো মূল্যে বাংলাদেশের ক্ষমতা দখল করতে যাচ্ছে, কিন্তু তাদের সে আশা পূরণ হবে না। পাকিস্তানেও হয়নি আজ পর্যন্ত, এখনো হবে না, তাদের প্রতারণা ধরা পড়ে গেছে। আর গত 1 মাসের ভিতরে বাংলাদেশের রাজনীতি টোটালটাই চিত্র পাল্টে গেছে। আপনি আন্তর্জাতিক বিশ্বের রাজনৈতিক নেতাদের আচরণ, বিশ্বের রাজনৈতিক নেতাদের চুক্তি, বিশ্বের রাজনৈতিক নেতাদের, বিশ্বের বড় বড় দেশ যেগুলো সারা পৃথিবীর রাজনীতি নিয়ন্ত্রণ করে, তাদের কথা, তাদের কাজ মিলিয়ে দেখেন। আর গত 15 দিনে বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনি জানেন যে সবাই আমরা জানি যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে বিবৃতি ছাপা হয়েছে, আর্টিকেল ছাপা হয়েছে, এতে এখন সারা দেশের না শুধু সারা পৃথিবীর রাজনৈতিক চরিত্রটাই পাল্টে গেছে। একদিকে ভারতের সাথে আমেরিকার সামরিক চুক্তি, আরেকদিকে ভারতের সাথে ইসরায়েলের সামরিক চুক্তি, এগুলোতে পুরো এই উপমহাদেশের না শুধু পুরো পৃথিবীর রাজনৈতিক চরিত্র পাল্টে যাবে, কোনো সন্দেহ নেই। আর ডক্টর ইউনূস 13 তারিখের পরেই অলরেডি তার, বরং আমি অনেকে বলছে যে ডক্টর ইউনূস কবে যাবে, বরং আমি মনে করি তার ডেট এক্সপায়ার হয়ে গেছে, তার আসলে সময় পার হয়ে গেছে। এতদিন তার মতো লোকের ক্ষমতায় থাকার কথা না।
আর আপনি জানেন তাদের যে প্রভু রাষ্ট্র, সেই রাষ্ট্রগুলোতে তাকে আর ওয়েলকাম জানানো হচ্ছে না, এমনকি শেষে তিনি হজে যাওয়ার কথা বলে আর হজে যাননি। এই হচ্ছে তার অবস্থা। আর 13 তারিখে যে ধাক্কাটা লাগবে, লোক সংখ্যা কত হবে তা আমি জানি না, তবে আমি যতদূর জানি বাংলাদেশ আওয়ামী লীগ তার যে কোনো সময় ডাক দিলে, মানে তারা যখন অফিসিয়ালি যখন ডাক দেওয়া হবে, আমার ধারণা ঢাকাতে লক্ষ লক্ষ লোকের সমাগম হবে। সেই ধাক্কা ইউনূস সরকার এবং তার যে সহায়ক শক্তি জামাত, তারা টিকে থাকতে পারবে না। জি ফরিদ ভাই, আমি আজকে ডক্টর ইউনূসের শেষ খেলা শুরু যে আমি আজকে টাইটেলটা দিয়েছি, আমি আপনাকে একটু খুলে বলি কি কারণে টাইটেলটা দিয়েছি। আপনি দেখেন যে ডক্টর ইউনূস এতদিন টিকে ছিলেন যাদের কারণে, জামাত বিএনপি সহ এই যে আপনার ঐক্য, মানে যেটা বলে আপনার মহা ঐক্য করার জন্য যারা ঐক্যমত কমিশন, এই ঐক্যমত কমিশনের মানে তাকে মানে বাঁচিয়ে রেখেছিল। এই ঐক্যমত কমিশনের নাম নিয়ে, তথাকথিত জুলাই সনদ নাম নিয়ে কিন্তু বাঁচিয়ে রেখেছিল। আজকে কিন্তু ঐক্যমত কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান, এই যে উনি কিন্তু পালিয়ে গিয়েছেন, এবং আপনার জামাত বিএনপি মুখোমুখি। জামাতের নায়েবে আমির বলছে সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা করতে হয়, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে কোনো প্রক্রিয়ায় নির্বাচনের আগে গণভোট হতে দেওয়া যাবে না। সেই জায়গায় কিন্তু ডক্টর ইউনূসের চেয়ার কিন্তু কাঁপছে। এবং 13 তারিখ যদি আপনার আওয়ামী লীগ, আপনি এটা তো খুব সুন্দর বলেন, আওয়ামী লীগ 13 তারিখ যদি 1 লক্ষ লোকের জমায়েত করতে পারে ঢাকা শহরে 10 লক্ষ লোক মাঠে নেমে যাবে। আর ঢাকা শহরে 10 লক্ষ লোক মাঠে নেমে গেলে আপনি মনে করেন কি পুলিশ প্রশাসন বসে থাকবে? তাদের 3,500 ভাইদের হত্যার বিচার নেবে না তারা? অবশ্যই নেবে। একটু এই বিষয়ে একটু বিশ্লেষণ করেন প্লিজ। তাহলে একটা জিনিস আপনাদের বলি, প্রস্টিটিউট, পলিটিশিয়ান এবং পুলিশ এরা কখনো তার শত্রুদের চিনতে ভুল করে না, এবং এরা সহজে করে কিছু ভুলে যায় না। আবার বলি, পলিটিশিয়ান, প্রস্টিটিউট এবং পুলিশ এরা কখনো 3P, খেলতে 3P, এই যে 3P মানে পি কিউব, এই যে পি কিউব যেটা, পি প্রস্টিটিউট, পলিটিশিয়ানস এন্ড পুলিশ, এরা কখনোই তার দুশ্মনকে চিনতে ভুল করে না, ইতিহাস বলে না। সুতরাং অন্যরা ক্ষমা করতে পারে, এরা ক্ষমাও করে না। এরা যখন সুযোগ পাবে সুযোগের সৎ ব্যবহার করবে। আমরা সেটা 5 আগস্টেও দেখতে পাচ্ছি, 5 আগস্টের আগেও দেখেছি, 5 আগস্টের পরেও দেখেছি, ভবিষ্যতেও দেখবো। আপনি যেটা বললেন যে এই যে আপনি একটা চমৎকার কথা বলেছেন, এটাই কিন্তু সত্য। কোনোভাবে যদি আওয়ামী লীগ 1 লক্ষ লোকের সমাগম ঘটায়, সাধারণ মানুষ মাঠে নেমে যাবে একেবারে। আপনি দেখবেন যে ধরে নেন যে ঢাকার কোনো অঞ্চলে, ঢাকার যে কোনো জায়গায় মিছিল করে ফেললো 1 লক্ষ মানুষ, আপনি দেখবেন সাথে সাথে সাধারণ মানুষ এখানে সংহতি প্রকাশ করবে, আর পুলিশ একেবারেই নীরব দর্শকের ভূমিকা পালন করবে, একেবারেই নীরব। আর যদি 5 লক্ষ লোকের মিছিল করে, আমার ধারণা পুলিশ তার অস্ত্র ফেলে বা অস্ত্র কাঁধে নিয়ে সেই মিছিলে পোশাক পরে যুক্ত হয়ে যাবে, কোন সন্দেহ নাই। আর আর্মি বের হবে না। 5 লক্ষ লোকের যদি মিছিল আওয়ামী লীগ যখন করবে তো অবশ্যই 2 দিন আগের পরে 5 লক্ষ লোকের মিছিল যেদিন নিয়ে আওয়ামী লীগ ঢাকা শহরে ঢুকবে বা করতে পারবে, সেদিন সেনাবাহিনীর একটা সৈনিকও ব্যারাক থেকে বের হবে না, এটাও আমি নিশ্চিত। কারণ হচ্ছে তারা বুঝে ফেলেছে যে এই সরকারের আর আয়ু নেই। এটা সেনাবাহিনীদের বুঝতে হবে কেন? সেনাবাহিনীরা এত পড়ালেখা করে বুঝতে হবে না, সাধারণ জনগণ বুঝে ফেলেছে। আপনি জানেন যে আমি স্ট্রিট পিপলের সাথে কথা বলি, কালকেও চায়ের দোকানে বসে গল্প করতেছে সেই রকম লোকদের সাথে কথা হলো আমার। কালকে না, দুঃখিত, আজকে কথা হয়েছে। চায়ের দোকানে যারা কথা বলতেছিল, গসিপ করতেছিল, তাদের সাথে কথা হয়েছে লাইভ মানে ভিডিও করে। তারা মনে করতেছে যে এখন সব শ্রেণীর পেশার মানুষ মনে করতেছে যে ইউনূস সরকার যায়। কোন সরকার আসবে এটা তারা বলে না, কিন্তু বলে যে ইউনূস সরকার যায় এখন চলে যাচ্ছে। আর আপনি যার নাম নেন নাই, সেই সংবিধান বাবা, মানে আল্লামা কি নাম, আলী রিয়াজ সাহেব, তিনি পালিয়ে গেছেন। অদ্ভুত ব্যাপার, তার পালানোটা দেখেছেন চুপি সারে। তার পালানোতেই কিন্তু প্রমাণ হয়ে যায় যে এই জাহাজটা, ইউনূসের জাহাজ ডুবতে যাচ্ছে। কারণ কোন জাহাজ যখন পানিতে ডুবতে থাকে, সবার আগে ইন্দুর আর তেলাপোকা পালায়। তো আলী রিয়াজ সাহেব পালিয়ে গেছেন, তিনি বুঝতে পারছেন যে কোনো সময় যদি একটা ঘটনা ঘটে এই বিমান থেকে, তিনি আর এয়ারপোর্টে যাওয়ার মতো ক্ষমতা তার থাকবে না। কারণ আমি নিশ্চিত বাংলাদেশে যখন একটা আন্দোলন শুরু হবে এবং আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি মিলে একটা বিপ্লব তৈরি করবে, আমি নিশ্চিত 7 দিন 10 দিন এয়ারপোর্ট অচল হয়ে যাবে। কারণ এয়ারপোর্ট চলবে না, কারণ তারা যে অত্যাচার করেছে এই 15-16 মাসে, এটা বাংলাদেশের জনগণ ভুলে যায় নাই। না সেনাবাহিনী না পুলিশ ওই এয়ারপোর্টে পালিয়ে যেতে দেবে না। এমনকি ওই বন্দর, এই যে পোর্ট গুলো দিয়ে যে পালাবে, বেনাপোল দিয়ে বা অন্যান্য যে বন্দর আছে, সেগুলো তো পালাতে পারবে না। জনগণ সেখানে পাহারা বসাবে, এবং আপনি নিশ্চিত থাকেন সেই পাহারাটা থাকবে খুবই ভয়ঙ্কর। কোনোভাবে পালিয়ে যেতে পারবে না, ভারতে পালিয়ে যেতে পারবে না, এয়ার দিয়ে তো পারবে না। আমি বললাম তো 1 সপ্তাহ না 15 দিনও বিমানবন্দর অচল থাকতে পারে। তো এই যে জনগণের যে অভিযোগ, এটা কেন হলো? যে আওয়ামী লীগকে বলা হলো ফ্যাসিস্ট, যে আওয়ামী লীগকে বলা হলো যে জনগণের সাথে তার সম্পর্ক নাই, নির্বাচন করতে দেয় নাই, ভোট দিতে দেয় না, ইত্যাদি ইত্যাদি।
সেগুলো আংশিক সত্য, সর্বসত্য নয়, আংশিক সত্য। হঠাৎ করেই যার বিরুদ্ধে একটা আন্দোলন হয়ে গেল এবং সরকার পতন ঘটলো, সেটা মাত্র 15 মাসে 16 মাসে 180 ডিগ্রি উল্টে গেল কিভাবে, কেন? এটা কি শুধুই মাত্র আওয়ামী লীগের জনপ্রিয়তা? আমি তা মনে করি না। আমি মনে করি যে এরা এত অত্যাচার করেছে যে মানুষ মনে করছে আগে আওয়ামী লীগ সরকারই ভালো। আর এই যে বর্তমানে সন্ত্রাস এত বেড়ে গেছে, আপনি দেখেন এখন মসজিদে নিরাপত্তা, এই 14 মাসে মসজিদে মাদ্রাসায় যতগুলো মারামারি হয়েছে আওয়ামী লীগ সরকারের 16 বছর হয়নি। আপনি কালকের খবরও জানেন যে মসজিদে আরেকজনকে ছুরিকাঘাত করেছে এবং মেরেছে, আপনি দেখেছেন, তাই না? এটা এটা অন্তত আওয়ামী লীগের আমলে ছিল না। মসজিদের বাইরে মারছে, মসজিদের ভিতরে গিয়ে কেউ কাউকে মারা সাহস পায় নাই। কেউ মাজারে অন্তত মন্দির ভেঙেছে, কিন্তু মাজারে আগুন কেউ দিতে পারে না। কিন্তু এখন আর মন্দির নয়, মাজারে আগুন দেওয়া হয়, মসজিদে আগুন দেওয়া হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সেই কারণে বাংলাদেশের জনগণ এখন মনে করে যে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে বিদেশ থেকে চাউল আসে, ভিয়েতনাম থেকে চাউল আসে, বার্মা থেকে চাউল আসে, ইন্ডিয়া থেকে চাউল আসে, ভারত থেকে চাউল আসে। আর এই শেখ হাসিনা সরকার না থাকলেই বিদেশ থেকে, পাকিস্তান থেকে ড্রাগ আসে। আমরা দেখতে পেলাম 25 টন ড্রাগ এসেছে, ড্রাগের বীজ। তো পাকিস্তান থেকে ড্রাগ আসে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে পাকিস্তান থেকে ড্রাগ আসে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে পাকিস্তান থেকে আর্মস আসে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে পাকিস্তান থেকে জঙ্গিরা এই দেশে প্রবেশ করে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে ব্যাংক ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে বা শেখ হাসিনা সরকার ক্ষমতায় না থাকলে এই দেশে মানুষের চাকরি চলে যায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে এই দেশের গার্মেন্টস শিল্প কারখানা বন্ধ হয়ে যায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে এই দেশে মৌলবীদের ইনকাম কমে যায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে এই দেশের সাধারণ রিক্সাওয়ালা, অটোওয়ালা তাদের ইনকাম কমে যায়, আওয়ামী লীগ সরকার না থাকলে এই রিক্সাওয়ালারা, অটোওয়ালার আগে 5 বেলার জায়গায় 2 বেলা খেতে হয়, আওয়ামী লীগ সরকার না থাকলে এই দেশের মানুষের জানের এবং সম্ভ্রমের নিরাপত্তা থাকে না। এটা এখন মানুষ বুঝে ফেলেছে। সুতরাং এই কারণে জাম করে, ঠিক যে অবস্থা ছিল 5 তারিখে তার উল্টা ঘটনা ঘটে গেছে। আওয়ামী লীগের জনপ্রিয়তা জাম করে আগের চেয়ে বেশি হয়ে গেছে। যে কোনো সময়ের চাইতে এই মুহূর্তে 71 সালের পরে সবচাইতে গ্রহণযোগ্য, মানে গ্রহণযোগ্য বলতে বোঝাচ্ছি জনগণ যাদের কামনা করতেছে সেটা আওয়ামী লীগ। এই মুহূর্তে সবচেয়ে 71 সালের পরে এই মুহূর্তে সবচেয়ে বেশি মানুষ কামনা করতেছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। যে যাই বলো, এই মুহূর্তে ভেতরে ভেতরে রিক্সাওয়ালা বলেন, অটোওয়ালা বলেন, মুচি বলেন, মেথর বলেন, মৌলবী বলেন, শ্রমিক বলেন, কৃষক বলেন, এমনকি বড় বড় ব্যবসায়ী বলেন, কোচিং সেন্টারের শিক্ষক বলেন, এরা মনে মনে চাচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আর কিছু থাকুক না থাকুক, পেটে ভাত জোটে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে আর কিছু জোটুক বা না জোটুক, দিনের ভোট রাইতে হইলেও অন্তত তার শিক্ষকের কোচিং সেন্টারে ছাত্র থাকে, ছাত্র থাকলে প্রাইভেট থাকে, কিছু টাকা পয়সা কামাই করে। কিন্তু এই ইউনুস সরকার আসলে, এই এনজিও গ্রাম সরকার আসলে, এই জামাতের সরকার আসলে এখানে ইলেকশনও থাকে না। ইলেকশনের নাম নিলে, ভোটের নাম নিলে নয় বইয়ের মতো গাল ফলায় থাকে। শুধু তাই না, আপনি তো দেখলেন যে তারা বলে ফেলতেছে 54 বছর প্রতিশোধ নেবে। কি অদ্ভুত শব্দ তারা ব্যবহার করতেছে, আমরা কল্পনাই করতে পারি না। আমি ওই জায়গায় একটা তথ্য দিই ফরিদ ভাই। 54 বছরে যাওয়ার আগ মুহূর্তে আপনি দেখেছেন যে 2 থেকে 3 বছর আগে পাকিস্তানের ইমরান খান পাকিস্তানের এমপিরা বলছে যে আমরা বাংলাদেশের মতো হতে চাই, অর্থনীতি বিভিন্ন সব দিক দিয়ে বাংলাদেশ পাকিস্তান থেকে এগিয়ে গিয়েছে, আমরা বাংলাদেশের মতো হতে চাই। এখন আপনার পাকিস্তান যখন দেখলো বাংলাদেশ অনেক উপরে চলে যাচ্ছে, পাকিস্তানের মাথা খারাপ হয়ে গেছে। এই যে ডক্টর ইউনুস, এই যে ঘটনা জুলাই বিপ্লব তথা কথিত, এই ঘটনা কেন ঘটেছে একটু চিন্তা করতে হবে। বাংলাদেশ অনেক ক্ষেত্রে ইন্ডিয়ার সমান অনেক বিষয়ে যে শেখ হাসিনার সময় ইন্ডিয়ার সব পর্যায়ে চলে গেছিল, এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি আপনার অর্থনৈতিক দিক দিয়ে বলেন, মানে বিভিন্ন আপনার যে প্রবৃদ্ধির হার বেড়ে গিয়েছিল। পাকিস্তান চিন্তা করলো যে আমরা সেই বাংলাদেশকে আমরা কিভাবে ধ্বংস করা যায়, সেই বাংলাদেশে আমাদের নিচে রাখতে হবে। যেহেতু আমাদের বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল, পূর্ব পাকিস্তান আমাদের নিচে রাখতে হবে। এবং এই কারণেই আজকে দেখেন বাংলাদেশে আপনি বলতেছেন এই যে পাখির খাবারের সাথে মাদক পাচার করে, তা না। ডক্টর ইউনুসকে এসে একজন জেনারেল, পাকিস্তান জেনারেল এসে মানে কিভাবে ডক্টর ইউনুসের সাক্ষাৎ করলো। আপনি এটা বাংলাদেশের মানুষকে এটা অপমান করা যে তোমরা এখন আমাদের অধীনে, এখনো তোমাদের দেখো আমাদের জেনারেল তোমাদের প্রেসিডেন্টকে মানে এইভাবে হাত মিলায়, কি বলবেন? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। শুধু তাই না, এরা যে কাজটা করেছে আপনি দেখেন, এরা যে কোনো মূল্যে চাচ্ছে। আপনি যে কথাটা বললেন সেটা ইমরান সরকার তখন ক্ষমতায়, মানে ইমরান খান তখন সরকারে, তখন পাকিস্তানের কিছু সাংসদ অনেকটা চিৎকার চেঁচামেচি করে সংসদ ভবনে, তাদের সংসদে বলেছিল আমি বাংলাদেশ বানাবো। যখন বলেছিল ইমরান খান যে এই দেশকে পাকিস্তানকে সিঙ্গাপুর বানাবে, তার বিরোধীরা তখন বলেছিল যে সিঙ্গাপুর নেই, আমি স্রেফ বাংলাদেশ বানাবো। একেবারে চিৎকার করে করেছে। সেগুলো এখন আমরা ইউটিউবে চাইলে দেখতে পারি। যাই হোক, এই হচ্ছে তারা, আপনি ঠিকই বলেছেন, তারা দেখলো যে পাকিস্তানকে ফেলে কিছু ক্ষেত্রে কিছু সেক্টরে ভারতের সাথে উন্নত করেছিল বাংলাদেশ, সেটা তাদের সহ্য হয়নি।
তাই পাকিস্তান ভাবতেছে যে নিজে তো ডুবেছেই, এখন বাংলাদেশকে নিয়ে ডুববে। সেই জন্যই তারা এই বাংলাদেশের তথাকথিত জেনজিদের যে আন্দোলন, জেনজিদের যে সরকার পতনের আন্দোলন, এগুলোতে তারা সমর্থন দিয়েছে সরাসরি, কোনো সন্দেহ নাই। যারা বাংলাদেশের একটি প্রেস ক্লাবের সামনে থেকে একটা পানের দোকান সরাইতে পারে না, চায়ের দোকান সরাইতে পারে না, যারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একটা টং দোকান সরাইতে পারে না, সেই পোলাপানেরা বা সেই সংগঠনের লোকজন এসে হঠাৎ করে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করে দিবে, আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিবে, ছাত্রলীগ নিষিদ্ধ করে দিবে, অবিশ্বাস্য। এটা দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে এটা ঘটেছে। তার ফলাফল এখন আমরা পাচ্ছি। কি পাচ্ছি? যে সেই শক্তিগুলোকে আমরা এখন দেখি তারা যুদ্ধ জাহাজ নিয়ে মহারার নামে সৌহার্দ্য, তার নামে তারা এখন বাংলাদেশের জলপথে চলে আসছে। এটা আমরা দেখতে পেলাম। আর আপনি যে জেনারেলের কথা বললেন, আমরা তো হাসলাম যে কিভাবে একটা জেনারেল সে গরু রাখালের মতো লাঠি নিয়ে ইউনুসের সামনে দাঁড়ায়। অবাক হয়ে গেলাম, মনে হয় যে ইউনুস কি তার কিছু না, তার কিছু বোঝা গেল না, মানে কে কার্য কর্মচারী এটা বোঝা বড় মুশকিল, আমরা বুঝতে পারিনি। আর বাংলাদেশে এই মুহূর্তে যা যা ঘটতেছে তার প্রত্যেকটা ঘটনাই জনগণের জন্য বিপজ্জনক, দেশের জন্য বিপজ্জনক, অর্থনীতির জন্য বিপজ্জনক। আপনি দেখেন শেখ হাসিনা সরকারের নাই বলে আজকে 25 টন পপি সিড, আর এই পপি সিড কোথাও না কোথাও তো সে রোপণ করবে, তাই না? বা আরো কিছু ড্রাগ বানাবে, কোনো না কোনো কারণের জন্যই তা না হয়েছে, পরিকল্পিত হবে। আর পাকিস্তানের কাজটা কি? পাকিস্তানের জেনারেলদের কি ব্যবসা? পাকিস্তানের জেনারেলদের দেশীয় ব্যবসা হচ্ছে তারা ব্যাংক ব্যবসা করে পাকিস্তানে, তারা ল্যান্ডের ব্যবসা করে, শেয়ার বাজারে তাদের বিনিয়োগ পাকিস্তানে। আরেকটা বিনিয়োগ হলো সবচেয়ে বড় বিনিয়োগ, যেটা তারা কখনো প্রকাশ করে না। সেই বিনিয়োগটা হলো আফগানিস্তানে তারা মাদকের চাষ করে, এবং আফগানিস্তানে যত আফিম বা পপি সিড এগুলো চাষ হয়, এগুলো পাকিস্তানের সিআইএ স্বয়ং এর সাথে জড়িত, খোদ সিআইএ পাকিস্তানের সিআইএ জড়িত। তো এই কারণে তারা দেখলো যে এখন আফগানিস্তানের সাথে যেহেতু সম্পর্ক খারাপ, এই মুহূর্তে সেখান থেকে তারা সাপ্লাই করতে পারবে না, তাই তারা একই সাথে বাংলাদেশে তো 18 কোটি মানুষ, আর বাংলাদেশের মানুষের হাতে কম কিছু তো পয়সা আছেই, তো তারা দেখলো যে এইখানে এটা সাপ্লাই করা যাবে, তাই এরা তাকে সুপার মার্কেট অর্থাৎ আফিমের সুপার মার্কেট বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরা দেখেছি ব্রিটিশ আমলে আফিম যুদ্ধ হয়েছিল ব্রিটিশদের সাথে চায়না, দুইবার আফিম যুদ্ধে, দুইবারই চায়না হেরেছিল। যদিও সেই আফিম যুদ্ধে আমরা কি দেখেছি, যে চাইনিজদের বিপ্লবকে ঠেকাতে, চাইনিজদেরকে দাবিয়ে রাখতে, চাইনিজদেরকে পরাধীন রাখতে ব্রিটিশরা সেখানে আফিম খাওয়াতো, আফিমের ব্যবসা করতো, এবং সেটা ছিল বাধ্যতামূলক। নিজের দেশে আফিম নিষিদ্ধ, কিন্তু আরেক দেশে সে আফিম বাধ্যতামূলক বিক্রি করবে। তো বাংলাদেশকে ওইভাবে ধ্বংস করার জন্য বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সংস্থা ড্রাগের ব্যবহার করবে, কোনো সন্দেহ না। একদিকে ধর্মের যে ড্রাগ সেটা তো আছেই, সেই ধর্মের ড্রাগে আমরা অতিষ্ঠ, সেটা কখন কি ঘটে যায় কেউ জানি না। পাশাপাশি এখন সরাসরি ড্রাগ, একদিকে ইয়াবা আছে, ইয়াবার পাশাপাশি এখন চলে আসতেছে আফিম। আমি জানি না এখন দেশের পরিস্থিতি কোন দিকে যাবে, তো আমার মনে হচ্ছে এটা নিছক একটা, আপনি দেখেন একটা চালান ধরা পড়েছে, এর মানে কি? তার মানে আরো এসেছিল, আরো আসতেছে। যখন পাকিস্তানের সাথে বাংলাদেশের যে ধর্মমহরম বেড়ে গেল, তখনই আমরা অনুমান করেছিলাম বাংলাদেশ এখন ড্রাগ এবং অস্ত্রের ঝঞ্ঝনানি দেখা যাবে। জি ফরিদ ভাই, আপনি আসলে অনেক এই তথ্যগুলো আসলে অনেকেই বলছেন না, যে বাংলাদেশে কি পরিমাণ অস্ত্র এয়ারপোর্টে আগুন দিয়ে এয়ারপোর্টে আপনার জ্বালিয়ে দেওয়া হয়, সেই আবার সেখান থেকে অস্ত্রগুলা, গুদামে যে অস্ত্র ছিল সেই অস্ত্রগুলো লুট হয়েছে। তাহলে এটার পিছনে পরিকল্পনা রয়েছে, এই গুদামের অস্ত্রগুলো লুট করার জন্যই আগুন দেওয়া হয়েছে, যাতে আপনার এটা সরাসরি সরকারের উপর কোনো এফেক্ট না পড়ে। না আসলে আগে এগুলো নিয়ে গেছে, পরে আগুন লাগিয়েছে, আসলে আগে এগুলো সরিয়ে ফেলেছে, জি, পরে আগুন দিয়েছে। বাংলাদেশে কি পরিমাণ ষড়যন্ত্র হচ্ছে প্রিয় দর্শক, আসলে আমরা দেশের বাইরে থেকে অনেকেই তথ্য পাঠান, ইভেন কি সরকারের সচিবালয় থেকে যে সচিব, যে আমলারা, দেশপ্রেমিক আমলারা যারা বাংলাদেশকে ভালোবাসেন, মুক্তিযুদ্ধকে ভালোবাসেন, তারা বিভিন্নভাবে আমাদেরকে তথ্য পাঠান। আমরা অনেক তথ্য ডকুমেন্টস এর অভাবে আমরা প্রকাশ করতে পারি না। আমরা ডকুমেন্টস থাকলেও প্রকাশ করা যায় না, কারণ ধরেন একটা গুরুত্বপূর্ণ তথ্য কোন সচিবালয় থেকে, কোন মন্ত্রণালয় থেকে আপনাকে দিয়েছে, আপনি প্রকাশ করলেন, তার নাম বললেন না, তাকে কিন্তু খুঁজে বের করে ফেলবে যেটা কে দিতে পারে। এই জন্য আমরা বলি না, আপনিও বলেন না, সঙ্গত কারণে। বাংলাদেশে যে কি অবস্থা হচ্ছে আপনারা শুনে অবাক হবেন। কিছু কিছু বিষয় দেখতে পাচ্ছেন, ভিতরে ভিতরে বাংলাদেশের এমন কিছু ঘটনা ঘটছে প্রিয় দর্শক, যে ঘটনাগুলা আগামী কয়েক মাসের পর আপনি দেখতে পারেন ভয়াবহ অবস্থা হবে, ভয়াবহ অবস্থা। নির্বাচন তো হবেই না, হ্যাঁ, আপনার বাংলাদেশটা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। ফরিদ ভাই, আপনার তো অনেক তথ্য আছে, এই বিষয়ে একটু বলেন প্লিজ। নির্বাচন তো হবেই না, কারণ নির্বাচন হলে আমার জাতীয় বাতি যারা বেকার হয়ে যাবে, এদের তো রাস্তায় কেউ ফিরে তাকাবে না। জামাতে ইসলাম বেকার হয়ে যাবে, তাদের দখলে আছে 6টা ব্যাংক, 5টা চলে যাবে। ইসলামী ব্যাংক ছাড়া আর যে 5টা দখল করছে সেগুলো চলে যাবে। জামাত ইন্স্যুরেন্স কোম্পানিগুলো দখল করছে, সেগুলো চলে যাবে। জামাত এই মুহূর্তে ক্ষমতা অফিসিয়ালি না গিয়েও সর্বোচ্চ সুবিধা ভোগ করতেছে, সেগুলো চলে যাবে। যতগুলোতে ভিসি আছে সব ভিসির চাকরি চলে যাবে, একটা থাকতে পারবে না। এমনকি যারা এই যে 3টা জায়গা পাশ করেছে,
নীলক্ষেত ভিপি যে আছে সাদেক কায়েম, সে ইউনিভার্সিটিতে এমন হইতে পারে সে দৌড়ানি খাবে, সে ইউনিভার্সিটিতে থাকতে নাও থাকতে পারে বা থাকতে দেওয়া নাও হতে পারে, এই ছাত্র দলই তা করবে। এই মুহূর্তে তারা নীরব, তো তারা তো চাইবে না এই শ্বশুর বাড়ি খাওয়া আর বালুর চরে হাগা, এত আরামের সুখ, এত সুখ এত আরাম কে ছাড়তে চায়? আর এই ঝুঁকি কেন নেবে? দেখেন ইলেকশন না করে তারা সর্বোচ্চ ক্ষমতা, আপনি কখনোই সম্ভব ছিল না বিএনপি ক্ষমতায় থাকলে জামাতের কোনো ব্যক্তিকে ভিসি বানানো, প্রশ্নই আসে না। আপনি হয়তো আওয়ামী লীগ পন্থী কাউকে আনতো না, কিন্তু জামাতপন্থী কোনো লোককে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি হতে দিত না। আজকে যদি নির্বাচনটা হয়ে যেত তাহলে তো এই একটা তো তারা এত নিরঙ্কুশ বিজয় পেত না, একটা দুইটা সিট বা তিনটা চারটা সিট পেতে পারতো। এইভাবে নিরঙ্কুশ বিজয়, সেটা ভোটে হোক আর ছাপা মেরে হোক, নিতে পারতো না। তাই তারা কখনোই নির্বাচন চাইবে না। আপনি ঠিকই বলেছেন, সেটা এরা এমন কিছু ঘটাবে যাতে নির্বাচন না হয়। প্রয়োজনে খুনোখুনি করবে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবে, প্রয়োজনে আসলে সাম্প্রদায়িক দাঙ্গা ভুল, সাম্প্রদায়িক দাঙ্গা বলতে সেটা বোঝে যারা সমান 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 হয়ে মারামারি করে, আসলে একতরফা সংখ্যালঘু নির্যাতন শুরু করে দিবে। পাশাপাশি তারা যে কাজটা করবে, হয় আরাকানদের সাথে বা আর্মিদের সাথে বার্মার একটা ফাইট লাগাবে, বা ভারতের সাথে একটা যুদ্ধ লাগাবে, যে কোনো ছলে বলে কৌশলে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করতে চাইবে। অবশ্য বিএনপি ব্যাপারে স্ট্রংলি অবস্থান নেবে, কারণ বিএনপি কে তো ওই যে মাহবুব কামাল, আমাদের সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল বলেছিলেন এক টিভি টক শোতে যে বিএনপি কে আওয়ামী লীগ 7 বেচা দিবে, সরি বিএনপি কে ডক্টর ইউনূস 7 বিক্রি দিবে। 7 বেচার মধ্যে 2 বেচা হয়ে গেছে, 3 বেচা হয়ে গেছে। একদিকে তারেক রহমানের কাছে লন্ডনকে দেখা করে সময় নিয়ে আসছে, তারপরে মির্জা ফখরুল সাহেবকে আমেরিকায় নিয়ে গেল পিঠ বাঁচানোর জন্য। আসলে তারা চেয়েছিল যে মির্জা ফখরুল সাহেব একটু মায়ের খাক, কিন্তু আওয়ামী লীগের পক্ষের শক্তির যারা ওইখানে ছিল তারা সেটা এড়িয়ে গেছে। তারা জানে যে মির্জা ফখরুল সাহেবকে বলির পাঠা বানানো হচ্ছে, একটা ঢেল দিলে আওয়ামী লীগ বিএনপি একটা কন্দল শুরু হবে। তারা তা দেয়নি, সেখানে তারা বুঝে গিয়েছিল। আর রইল বাকি যে নির্বাচনে বিএনপিও আবার ফেব্রুয়ারি মাসে যদি আবার নির্বাচন না হয়, দেশে দেখেন কিরকম একটা বিপজ্জনক অবস্থানের মধ্যে পড়ে গেছে আমাদের দেশ। যদি নির্বাচন হয় তাহলে হবে একরকম, নির্বাচন যদি না হয় তাহলে হবে আরেক রকম। কিন্তু ফাইনালি ফলাফল দেশের জন্য দুটোই বিপজ্জনক। যদি নির্বাচন হয় তাও বিপদ হবে, যদি নির্বাচন না হয় তাহলে বিপদ আরো বেশি হবে। কারণ আওয়ামী লীগ 17 বছর যাবত ক্ষমতার বাইরে, সরি বিএনপি 17 বছর ক্ষমতার বাইরে, তাদের আর ধৈর্যের বাদ থাকছে না, ভেঙে যাচ্ছে। বিএনপির ক্ষমতা যাওয়ার আশায় তারা আমার জাতীয় বাতিজাদের মতো না পারলোকদের থাপ্পড়ও তারা সহ্য করতেছে, মানে কথা থাপ্পড় আর কি। বরং আমার জাতীয় বাতিজারা যদি গালি দেয় বিএনপিকে, একটা সব দেয়, বিএনপি তখন আইসা আরেকটা গাল পেতে দেয়, বাতিজা আরেকটা মারো। বিএনপি যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির। পাশাপাশি জামাত চরমোনাই যা ইচ্ছে তাই বলতেছে বিএনপিকে, কিন্তু তারা একটা জবাব, শক্তিশালী কোনো জবাব তারা দিচ্ছে না। তারা চাচ্ছে একটা নির্বাচন, আর কোনোভাবেই তারা উত্তেজিত হচ্ছে না। অথচ বিএনপি একটি যে কোনো সময় তারা যে কোনো ভাবে উত্তেজিত হয়ে যাওয়ার কথা, কিন্তু তারা নীরব। কারণ কি? যেন তেন ভাবে ফেব্রুয়ারিতে মাধ্যমে নির্বাচনে ক্ষমতায় যেতে চায়। কিন্তু ডক্টর ইউনূস খুব শিয়ানা লোক, 3 বার বেচা দিয়ে দিয়েছে, আরেকবার বেচার চেষ্টা করবে। তবে বিএনপি এখন বুঝে গেছে যে ডক্টর ইউনূস তাকে বিক্রি করতে চায়, ডক্টর ইউনূস বিএনপি কে বিক্রি করে, ডক্টর ইউনূস তারেক রহমানকে বিক্রি করে তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। এটা বিএনপি এখন বুঝে ফেলেছে। সুতরাং বিএনপি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না দেয় তাহলে আবার ঘটনা আরেক দিকে মোড় নেবে। কোনো সন্দেহ নাই বিএনপির সাথে জামাত এবং ইউনূস সরকার মুখোমুখি হয়ে যাবে যদি নির্বাচন না হয়। ফরিদ ভাই, নির্বাচন তো আপনার ফেব্রুয়ারিতে, আমরা একটু ডিসেম্বর নিয়ে একটু কথা বলি। যে আপনার ডিসেম্বরটা, বাংলাদেশটা কিন্তু শীত আসলেই আপনি জানেন বাংলাদেশের যে মানে প্রকৃতিগত একটা আছে, যখনই শীত আসে তখন হ্যাঁ, যে যখনই শীত আসে তখনই কিন্তু রাজপথটা গরম হতে থাকে। এটা কিন্তু বাংলাদেশের এটা ঐতিহ্য, নিয়ম। তো আপনার যে 17 নভেম্বর থেকে আপনার আওয়ামী লীগ 17 নভেম্বর নয়, ঢাকা রাজপথ কিন্তু এখন থেকে ঢাকা রাজপথে আপনি আজকে দেখেছেন কিনা, আমার পক্ষে কমপক্ষে আজকে 100টা মিছিল রাজপথে হয়েছে, ঢাকা রাজপথে 100টা মিছিল হয়েছে। অনেকগুলা ছবি আসে ক্যামেরা, অনেকগুলা ছবি অনেকেই পাঠায় না, কারণ হচ্ছে খুব রিক্সি। আপনার এই ছবিগুলা টার্গেট করে গ্রেফতার করা হয়। আজকে ঢাকা শহরে 100 মিছিল হয়েছে, এবং ঢাকা শহরে আপনার আগামী 13 তারিখে ঢাকা শহরে যদি 5 লক্ষ মানুষ ঢাকা শহরে ঘেরাও করে, এমন হতে পারে, আমরা তো ভাবছি ডিসেম্বরে মানে পতন হবে, শেখ হাসিনা আসবেন, এমন হতে পারে এই নভেম্বরেও ডক্টর ইউনূসের পতন হয়ে যেতে পারে। এটা আমার বক্তব্য। এটা আমাদের সাথে লিঙ্ক পাঠান বা বিভিন্ন তথ্য পাঠান, তারা বলছেন। কি বলবেন আপনি এই বিষয়ে? এটা অস্বাভাবিক কিছু না। মানে আমরা যে এই মুহূর্তে কথা বলতেছি, এই মুহূর্তে থেকে ঘটে যেতে পারে, হয়তো আগামী সকালেও তার পতন ঘটে যেতে পারে, কোনো সন্দেহ না। আপনি যেটা বললেন 1 লক্ষ মিছিল, 5 লক্ষ মিছিল তো এত লাগবে না, 1 লক্ষ লোকের মিছিল করলেই এই সরকার পড়ে যেতে পারে। কারণ সাধারণ মানুষ তখন তাদের সাথে যুক্ত হবে, আর ইউনূস সরকার তখন ভয় পেয়ে যাবে। কারণ প্রথমত তার কিন্তু এখন পায়ের নিচে মাটি নাই, সোজা হিসাব। কারণ সে বুঝতে পেরেছে যে তার সাথে এখন আমেরিকা নাই, তার সাথে এখন জাপান নাই, এমনকি ইউকে তার সাথে নাই। সে এখন বুঝে ফেলেছে তার সাথে তুরস্ক আর পাকিস্তান ছাড়া এই মুহূর্তে কোনো দেশ, আমি আবার বলছি, এই মুহূর্তে তুরস্ক আর পাকিস্তান ছাড়া
কোন দেশ এই সরকারকে সমর্থন করে না, করতে পারে না, পারবেও না, করবেও না। কারণ তাদের মিনিমাম একটা তাদের রাজনৈতিক দর্শন রয়েছে, তাদের দেশের আইন কানুন সম্পূর্ণ আলাদা। ইউরোপ চাইলে একটি অগণতান্ত্রিক সরকারকে দীর্ঘ সময় সমর্থন করতে পারে না। আমেরিকা চাইলেও অফিসিয়ালি তারা এই সরকারকে সমর্থন করতে পারবে না যদি সে সরকারটা অনির্বাচিত হয়। সাময়িকভাবে 2-3 মাস হতে পারে বা 4 মাস হতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু যখন এটা দীর্ঘতর হতে থাকে তখন তাদের সমর্থন আস্তে আস্তে কমতে থাকে এবং কমবেই। আর আপনি যেটা বললেন যদি আন্দোলন শুরু হয়ে যায়, হ্যাঁ, অস্বাভাবিক কিছু না। আমি তো ফেব্রুয়ারির কথা বলছি, এটা তো লাস্ট। ফেব্রুয়ারিতে তো গন্ডগোল হবেই। ফেব্রুয়ারিতে জামাত ভার্সেস বিএনপি, এনসিপি জামাত ভার্সেস বিএনপি, মানে তখন জামাত মানে জামাত গ্যাং, ওই এনসিপি বলেন, ইনকিলাব মঞ্চ বলেন, বৈষম্য বিরোধী বলেন, এগুলো এক জামাতের 5 মুখের 2 মুখ 3 মুখ, এগুলো সব এক হয়ে গিয়ে বিএনপির মুখোমুখি হয়ে যাবে। আবার মুখোমুখি হওয়ার পরে অন্যদিকে থাকবে আওয়ামী লীগের কর্মীরা। এরা যখন মাঠে নামবে তখন দেশে পুরো চরিত্র এবং ক্ষমতার মসনদ সবই বদলে যাবে, বদলে যেতে বাধ্য। একে আর কতদিন মানুষ স্বীকৃতি দিবে? বা ইচ্ছা থাকলেও তো আর তারা চাইবে না, কারণ ভাই পেটে ভাত না থাকলে কারো কথা আর ভালো লাগে না, মিষ্টি কথা আর ভালো লাগে না। বাংলাদেশের জনগণের অবস্থান খুব খারাপ। মধ্যবিত্ত মানুষজন এখন তাদের জমানো টাকা শেষ, যারা নিম্ন মধ্যবিত্ত তারা গয়না বিক্রি করে চলতেছে। এই কতদিন এভাবে চলতে পারে? এই দেশের মানুষ এদের মেনে নিচ্ছে না। সুতরাং আপনি যেটা বললেন, যদি আওয়ামী লীগ একটা বড় মিছিল করতে পারে তাহলে নভেম্বরেই এদের ক্ষমতা বিলীন হয়ে যেতে পারে, অর্থাৎ এনজিও গ্রাম সরকার, ইউনিট সরকারের কথা বলতেছি, তারা সরকার থেকে উচ্ছেদ হয়ে যেতে পারে এবং তাদের পরিণতিটা হবে ভয়াবহ। জি হ্যাঁ, ফরিদ ভাই আরেকটা প্রশ্ন, যে মানে আপনি খুব ভালোভাবে বলেন, অনেক দর্শক লিখতেছে যে কেন আওয়ামী লীগ বাংলাদেশের জন্য প্রয়োজন বা কেন শেখ হাসিনা ফিরে আসবেন, এ বিষয়ে একটু বলেন প্লিজ। এটা বললাম তো, আওয়ামী লীগকে ফিরে আসতে হবে। আওয়ামী লীগকে কেন প্রয়োজন? যেটা একটু আগে বললাম, যে এই দেশের মানুষের পেটে ভাত নাই, এই দেশের নারীদের জীবনের এবং সম্ভ্রমের নিরাপত্তা নাই, এই দেশে এখন পড়ালেখা বন্ধ, এই দেশে বিচার বলতে কিছু নাই, এই দেশে সাধারণ চাউলের ব্যাপারীর ব্যবসাও নাই, রিক্সালারও ব্যবসা নাই, মহাজনেরও ব্যবসা নাই, কসাইয়েরও ব্যবসা নাই, মুচিরও ব্যবসা নাই, মুচির কাজ নাই। চায়ের দোকানের কর্মচারীদের এখন বেতন দিচ্ছে না, অনেক চায়ের দোকানে এখন কর্মচারী ছাঁটাই করা হয়েছে। যে দোকানে, সাধারণ দোকানে, যেখানে মুদি দোকানে আগে 3টা কর্মচারী ছিল সেখানে 1টা করা হয়েছে, যেখানে 5টা ছিল সেখানে 2-এ নেমে আসছে। তো এগুলো কেন আসছে? কারণ হচ্ছে যে এই মুহূর্তে মানুষের হাতে ইনকাম নাই। আর যেহেতু মানুষের হাতে ইনকাম নাই, তাই তো আওয়ামী লীগকে ফিরতে হবে। আরে ভাই, মসজিদে মারামারি করে মারা যাইতেছে, আওয়ামী লীগকে তো ফিরতে হবে, কারণ আওয়ামী লীগ আমলান তো এটা করবে না। মসজিদের ভিতরে যে আপনি মারামারি করতে পারবেন। আপনি দেখেন আওয়ামী লীগকে আপনি যতই ফ্যাসিস্ট বলেন, ছাত্রলীগকে যতই সন্ত্রাসী বলেন, তারাও কিন্তু মারামারি করলে তাদের জেল হতো, ফাঁসি হয়েছে। আমরা দেখছি না বিশ্বজিৎ হত্যা মামলায় সব আওয়ামী লীগের লোক যাদের জেল হয়েছে এবং ফাঁসি হয়েছে, তারা কারা? সব আওয়ামী লীগের। কিন্তু এখন দেখেন, এখন শুধুমাত্র বৈষম্য বিরোধী নাম বললেই যথেষ্ট, শুধুমাত্র তারা কি তাদের যে নাম এনসিপি গ্যাং বললেই যথেষ্ট, তারা যা ইচ্ছা তাই করতে, তারা ক্ষুধা হয়ে গেছে। মানে বাংলাদেশে এই মুহূর্তে এনসিপি গ্যাং, মানে যারা জামাতের 5 মুখের কয়েক মুখ, এরা নিজেদের এখন ক্ষুধা মনে করতেছে। ক্ষুধার মধ্যে জামাতের দেখার ভয় দেখানোর আর কেউ কিছু নেই। কিন্তু আমরা কি দেখলাম ফলাফল হচ্ছে যে এই কারণে আওয়ামী লীগ দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে। আর আপনি যেটা বললেন, আবারও বলতেছি, কেন আওয়ামী লীগকে বাংলাদেশে প্রয়োজন? আমি বলবো যে উল্টা, কেন বাংলাদেশে আওয়ামী লীগ লাগবে না? কারখানা পাইকারি দরে বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকের কাজ বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিক ছাঁটাই নিয়মিত চলছে, কারো হাতে পয়সা নেই। আপনি এখন মানুষের দিকে তাকান, আপনি ঢাকা শহরের 2024-এর 5 আগস্টের আগের চেহারাগুলো দেখেন, আপনি জুম করে দেখেন, ওগুলো ভিডিও বহু পাওয়া যাবে বাংলাদেশে। আর এখনকার লোকদের আপনি চেহারা দেখেন, যারা সাইকোলজিস্ট, তারা, আমি মনে করি তাদের এটা দেখে কিছু বলা উচিত। আপনি দেখবেন চেহারারও পার্থক্য আছে। আপনি দেখবেন মানুষগুলোকে, যে লোকটা আগে, কেন ওই যে বললেন যে আওয়ামী লীগ কেন ফেরাইতে হবে, কারণ যে লোকটা আগে গাড়িতে চলছে এখন তাকে লোকাল বাসে চলতে হয়। তো লোকাল বাস থেকে সে যদি প্রাইভেটে চলতে চায় তাহলে আওয়ামী লীগকে ফেরাইতে হবে। এমনকি মৌলবীদের যদি হাদিয়া বাড়াইতে চায় তবুও আওয়ামী লীগকে ফেরাইতে হবে। সাংবাদিকেরা যদি কামাই রোজগার করে ভালো থাকতে চান তবুও শেখ হাসিনাকে লাগবে। যারা পছন্দ করেন বা না করেন, ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখতে, অর্থনীতি টিকিয়ে রাখতে, রাজনীতি টিকিয়ে রাখতে, গণতন্ত্র টিকিয়ে রাখতে, সংবিধান টিকিয়ে রাখতে, মুক্তিযুদ্ধ টিকিয়ে রাখতে অবশ্যই আওয়ামী লীগকে ফিরতে হবে। আওয়ামী লীগকে না ফেরার কোনো বিকল্পই নাই। আগে তাও বিতর্ক ছিল যে শেখ হাসিনার বিকল্প কি, অনেকেই বলতো আরে আগে শেখ হাসিনার সরাও, পরে বিকল্প চলে আসবে। এখন মানুষ বিকল্প দেখে ফেলছে যে তার বিকল্প নাহিদ, শেখ হাসিনার বিকল্প দাঁড়ায় কি আর নামগুলো ভুলে যায়, সাজিজ আলম, শেখ হাসিনার বিকল্প দাঁড়ায় হাসানাত আব্দুল্লাহ আমার জাতীয় বাতিজা, শেখ হাসিনার বিকল্প দাঁড়ায় রেজওয়ানা, শেখ হাসিনার বিকল্প দাঁড়ায় ফরিদা আক্তার, শেখ হাসিনার বিকল্প হয়ে দাঁড়ায় ডক্টর ইউনূস। কিন্তু রাজনীতি এত সস্তা জিনিস না। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই, এটা এখন প্রুভ হয়ে গেছে। তাই বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে চাচ্ছে এবং শেখ হাসিনা আসবেন। জি ফরিদ ভাই, ধন্যবাদ। আপনি অনেক গুরুত্বপূর্ণ, আমরা শেষের দিকে অনুষ্ঠানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। ফরিদ ভাই, আরেকটা বিষয় আমরা মানে বিশেষ করে আমরা দেখেছি যে বাংলাদেশের আপনার যে পরিমাণ অস্ত্র আপনারা দেখতে পাচ্ছি, যে আপনি দেখেন নির্বাচন জাস্ট বিএনপি নমিনেশন নামগুলো ঘোষণা করেছেন, নমিনেশন দিয়েছে শুধু বিএনপির প্রার্থী দিয়ে, সেখান থেকে কিন্তু আমরা অস্ত্রবাজি শুরু হয়ে গেল।
এক নির্বাচন বিএনপির প্রার্থীকে গুলি করা হলো, বিএনপির প্রার্থীর যে একজন কর্মীকে গুলি করে মেরে ফেলা হলো। এই যে বাংলাদেশে কি পরিমাণ অস্ত্র রয়েছে, এর আগেও আমাদের অনুষ্ঠান মেজর আক্তার যিনি আর্মিতে কাজ করেন তিনি বলেছেন যে অনেক অস্ত্র অনেক ক্যাম্পাসে আছে। বাংলাদেশ থেকে গৃহযুদ্ধে যাচ্ছে, আমাদের অনেক দর্শকরা বলছেন। আজকে 501 আপনার 501 যে মৌলানা সাহেব আছেন উনি বলছেন যে বাংলাদেশে ইসলামী বিপ্লবের পথে, একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশে ইসলামী বিপ্লবের পথে এগিয়ে যাচ্ছে, কি বলবেন? হ্যাঁ, মৌলভী 501 সে বলেছে যে এটা 5ই আগস্ট ছিল ইসলামী বিপ্লবের পূর্বাভাস, সে আবারও বলেছে। তো এগুলো তারা, এবং এটা সে বলার সাহস এই জন্য করেছে, আপনি জেনেছেন যে কিছুদিন আগে সে সহ আমাদের জামালপুরের পাশেই, সরিষাবাড়ির পাশে মধুপুরের পীর সহ সে আফগানিস্তানে গিয়েছিল। সুতরাং সেগুলো বলতেই পারে যে ইসলামী বিপ্লবের পূর্বাভাস, কারণ তারা তাদের হাতে অস্ত্র চলে গেছে। পাকিস্তানের যেদিন পানির জাহাজ আসা শুরু করেছে, যেহেতু 25 টন আপনি ড্রাগ আনতে পারেন, সুতরাং অস্ত্র আসা তো আরো কঠিন কিছু না। আপনি যেখানে আমাদের শিশু উপদেষ্টার এয়ারপোর্টে গিয়ে বন্দুক পাওয়া, তার হাতে রিভলভার পাওয়া যায়, তারপর সরাসরি বলে যে এয়ারপোর্ট থেকে সংরক্ষিত অস্ত্র চুরি হয়ে যায়। আপনি দেখেন এগুলো যখন দেখি শুনি তখন তো বোঝাই যায়। আবার এদিকে শুরু হয়ে গেছে পানির জাহাজ আসা যাওয়া পাকিস্তান থেকে। সুতরাং এখানে তো অস্ত্রের ঝঞ্ঝানি চলছে এবং আসতেছে, এখানে কোনো সন্দেহ নাই। বাংলাদেশ থেকে জঙ্গি যেমন পাকিস্তান আফগানিস্তানে যাচ্ছে, তেমনি পাকিস্তান থেকেও এখন জঙ্গি এবং অস্ত্র বাংলাদেশে ঢুকতেছে। এমনিও বাংলাদেশে তো থানা লুট করে নিয়েছেই, এছাড়াও যত অস্ত্র যাদের দরকার তাদের পাকিস্তান থেকে নিয়মিত আনতেছে। এগুলো সিমটম তো আমরা বুঝতে পারতেছি, কিন্তু এটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য, বাংলাদেশের মানুষের জন্য কোনোভাবেই নিরাপদ না। বাংলাদেশ হয়ে যাবে একটা ব্যাটেল ফিল্ড, আমরা আরো বেশি বিপদগ্রস্ত হয়ে যাব। যখন ওই যে পাকিস্তানিরা সংসদে দাঁড়িয়ে বলতো হামে পাকিস্তান বানাতো, আমরা কিছুদিন পরে বলবো হামে বাংলাদেশ বানাতো বলতো, এখন আমাদের বলতে হবে হামে পাকিস্তান বানাতো। এটা বলতে হবে, কারণ বিকারিস্তানের মতো পরিণতি হয়ে যাবে আমাদের দেশে যদি এই দেশে একটা গৃহযুদ্ধ লেগে যায়। যদি কোনো কারণে গৃহযুদ্ধ লেগে যায়, এই দেশ 100 বছরের জন্য পিছিয়ে যাবে। আপনার ফরিদ ভাই 100 বছর বলতেছেন, অলরেডি 50 বছর বাংলাদেশ পিছিয়ে গিয়েছে। 50 বছর যে জায়গায় ছিল বাংলাদেশ, আপনি দেখেন এখন বাংলাদেশের 3% যে আপনার বাংলাদেশের যে অর্থনীতি সূচক, সেই সূচকে বাংলাদেশ ছিল 6.5 উপরে, প্রায় 7% আছে। হ্যাঁ, প্রবৃদ্ধির হার সেখানে এখন বর্তমানে 3.something। হ্যাঁ, আপনার একটা দেশের অর্থনীতি কোথায় গিয়ে নেমেছে, এবং আপনি অবাক হবেন ফরিদ ভাই, ইউরো বলেন, পাউন্ড বলেন, বিদেশি টাকার যে বাংলাদেশের মান ছিল, এটা অনেক অনেক শতাংশ বেড়ে গেছে, অনেক অনেক শতাংশ বেড়ে গেছে, এবং দিন দিন টাকাগুলো দুর্বল হচ্ছে, ভিসা দেওয়া হচ্ছে না। বাংলাদেশটাকে আপনার অকার্যকর রাষ্ট্র পরিণত করার যা যা প্রয়োজন ডক্টর ইউনূস করে ফেলছে। হ্যাঁ, আমরা শেষ প্রশ্ন ফরিদ ভাই, আপনাকে আসলে আপনি অসুস্থ মানুষ, তারপর আমাদের আপনার সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা শেষ প্রশ্ন হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষা করতে হলে কি করণীয় বা কি করা উচিত মনে করেন আপনি? সোজা হিসাব, এই মুহূর্তে বাংলাদেশকে রক্ষা করতে হলে প্রথমত ইউনূস সরকারকে হটাতে হবে, এবং মুক্তিযুদ্ধের পক্ষের যারা আছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের যারা আছেন তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ইউনূস সরকারকে হটাতে হবে, জামাতের যে আস্ফালন এগুলোকে রুখে দিতে হবে। তাছাড়া এই বাংলাদেশে কোনো মুক্তি নাই। এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতিকে উদ্ধার করতে গেলে, এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি স্বাভাবিককরণ করতে গেলে, এই মুহূর্তে বাংলাদেশের শ্রমিকের, বাংলাদেশের ব্যবসায়ী, কৃষকের, ছাত্র এবং মেহনতি মানুষের, অটোওয়ালা বলেন আর যে কোনো পেশা, সব শ্রেণীর মানুষের যদি আপনি অর্থনৈতিক মুক্তি চান, এই মুহূর্তে আপনি জানেন হয়তো যে বাংলাদেশে কয়েকটা ব্যাংক এই মুহূর্তে দেউলিয়া হওয়ার তার প্রান্তে। 5,000 টাকা নিতে গেলে তার এফডিআর ভাঙাইতে দেয় না। কি একটা ভয়াবহ অবস্থা! বাংলাদেশে এই মুহূর্তে আমার টাকা আমি ব্যাংকে রাখবো, আমি উঠাইতে পারবো না, এরকম হয়ে গেছে বেশ কয়েকটা ব্যাংক। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই আবারও বলতেছি, বাংলাদেশ আওয়ামী লীগের সাথে মুক্তিযুদ্ধের সকল পক্ষকে একসাথে হয়ে, একজোট হয়ে ইউনূস সরকারকে ছুড়ে ফেলতে হবে, ক্ষমতা থেকে মসনদ থেকে ফেলে দিতে হবে, সরিয়ে ফেলতে হবে, আর জামাতকে হটিয়ে দিতে হবে। তাছাড়া এইভাবে আপনি দেশটাকে রক্ষা করতে পারবেন না। পাকিস্তান যে সকল কাজ করতেছে, এতে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মানচিত্র কিন্তু সম্পূর্ণ হুমকির মুখে বলে মনে করি। তাই বাংলাদেশের জনগণের উচিত দুর্ভিক্ষ এড়াইতে চাইলে, গৃহযুদ্ধ এড়াইতে চাইলে এই ইউনূস সরকারকে যত দ্রুত পারেন একে ঝেঁটিয়ে বিদায় করুন। জি, ধন্যবাদ। অনেকেই বলছেন ফরিদ ভাই অসুস্থ নাকি, আসলে ফরিদ ভাই কিছু অসুস্থ, অনেকেই প্রশ্ন করছে ফরিদ ভাই অসুস্থ নাকি। ফরিদ আসলে অসুস্থ, এবং তারপরেও
তারপর ফরিদ ভাই কিন্তু চেষ্টা করছেন কথা বলার চেষ্টা জন্য। এবং আপনি দেখেন এই যে ফরিদ ভাই বসতে পারেন না ঠিক মতো, মানে জি, ওনার জি, কোমরে মেরুদণ্ড অনেক ব্যথা করে, কারণ উনি বেড়ে গেছে। একটানা 5-6টা যদি লাইভ করেন আপনি, তাহলে আপনার কি অবস্থা হয়, এবং 6-7 ঘন্টা যদি এক জায়গায় বসে থাকেন, তারপরে তো বসে ওনার থাকে। শারীরিক অসুস্থতা আছেই। প্রিয় দর্শক, আমরা আসলে ফরিদ ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আরেকটা বিষয় বলে নেই, আমরা এই অনুষ্ঠানটা খুব সংক্ষিপ্ত, আমাদের প্রায় 40-45 মিনিট অনুষ্ঠান করেছি। আমরা চেষ্টা করি যে এই যে ডক্টর ইউনূস শেষ খেলা শুরু হয়েছে, এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দেন, কারণ ফরিদ ভাই যে কথাগুলো বলেছেন, আমি মনে করি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ভিডিওটা দেখলে অনেকেই উজ্জীবিত হবেন। এবং শেষ যে প্রশ্নটা ফরিদ ভাই, মানে শেষ যে বিষয়টা আমি বলিনি ফরিদ ভাই, আজকে আপনার জামালগঞ্জের সরিষা বাড়ির যদি থানাতে 5,000 মানুষ আওয়ামী লীগের নেতাকর্মী যদি থানাও ঘেরাও করে, এবং প্রতিটা থানায় যদি একই দিন একই সময় আওয়ামী লীগ নেতাকর্মী ঘেরাও করে 5,000 মানুষ, আমি বেশি বলছি না, তাহলে বাংলাদেশের কি অবস্থা? ডক্টর ইউনূস কি থাকতে পারবে না ফলাতে হবে? কি বলবেন? আমাদের জামালপুরে 5,000 না, 1,000 লোক, 1,000 করে লোক যদি থানা ঘেরাও করে ফেলে, একবারে এই সরকার সাথে সাথে পড়ে যাবে। আমি মনে করি তাও করতে হবে না। 1,000 করে হলে তো অনেক মানুষ, তাই না? জাস্ট 1 লক্ষ 2 লক্ষ, আপনি যেটা বলছেন 5 লক্ষ সর্বোচ্চ, আপনার সাথে আমি একাত্মতা ঘোষণা করতেছি। মাত্র 5 লক্ষ সারা দেশ থেকে শুধু ঢাকায় চলে আসে এই মুহূর্তে, বা যে কোনো মুহূর্তে, সেটা 13 তারিখ হোক, আজকে হোক, বাংলাদেশের যে কোনো মুহূর্তে, সেটা আওয়ামী লীগের নেতৃত্বে ডাক দিয়ে হোক বা ডাক না দিয়ে হোক, কোনোভাবে যদি 5 লক্ষ মানুষের জমায়েত হয়, এই সরকার 5 মিনিটে পড়ে যাবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এবং এটা ঘটবে, এটা ঘটবে, কারণ মানুষ তার বেদনাতে, মানুষ তার কষ্টে, মানুষ তার দুঃখে, মানুষ তার পেটের ভাত না থাকলে ভাই আর কোনো আলাপ চলে না, মানুষ তার নিজের বেদনাতেই যুক্ত হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে অবশ্যই ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন। 13 তারিখ আওয়ামী লীগ লকডাউন ডেকেছে ঢাকাতে, এবং তারা সেই অনুষ্ঠান বা তাদের যে প্রতিবাদ, সে প্রতিবাদ করতে চাচ্ছে, এবং সেই প্রতিবাদ তারা কতটুকু করতে পারবে জানা নেই, হয়তো করতেই পারবে না। শুধুমাত্র অনলাইনেই দেখা যাচ্ছে, বিভিন্ন নিউজ মিডিয়াতে আমরা দেখছি তারা সম্ভবত ঢুকতেই পারবে না ঢাকাতে। আপনাদের মূল্যবান মতামত জানাবেন।